স্পট ফাইলস এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত কন্টেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। চ্যানেলে উপস্থিত অতিথিদের বক্তব্য সম্পূর্ণ তাদের নিজের মতামত দ্বারা প্রভাবিত। অনুষ্ঠানে বলা সমস্ত বক্তব্য অতিথির নিজস্ব। চ্যানেল এর কোনো দায়িত্ব নেয় না। পৃথিবী যখন প্রথম এরকমভাবে সৃষ্টি হলো কতদিন আগে, আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, সূর্য একদিন ধ্বংস হবে। তখন সূর্য একটা স্টেজে চলে যাবে যেটাকে আমরা বলি রেড জায়ান্ট বা লাল দানব বলা হয়। যেমন ডাইনোসর অবলুপ্ত হয়ে গেছে। কেন না, তার একটা বড় কারণ হচ্ছে অ্যাস্টেরয়েড স্ট্রাইক। কত তারা আছে, প্রচুর, 200 বিলিয়ন, তার বেশি তো কম নয়, এত তারা। তার মধ্যে একটা তারা হচ্ছে সূর্য। এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ বা এক্সোপ্ল্যানেট, এই জিনিসটার হান্টিং বহুদিন ধরে চলেছে এবং এক্সোপ্ল্যানেট যে এক্সিস্ট করে এবং আমাদের নোন অনেক এক্সোপ্ল্যানেট অলরেডি আমরা খুঁজে পেয়েছি। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইলস। ভাবুন তো, রাতের আকাশে তাকিয়ে আছেন অসংখ্য তারা, গ্রহ, নক্ষত্র, যাদের দেখে আমাদের কৌতূহল কখনো কিন্তু ফুরোয় না। কিন্তু সেই রহস্যময় আকাশকে সহজ ভাষায় বোঝাতে পারলে কেমন হয়? আজকের এপিসোডে আমরা এই রহস্যময় বিষয়গুলোই কিন্তু সহজভাবে জানব। আর এগুলো জানতে হলে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি মহাকাশ বিজ্ঞানের দুনিয়াকে করেছেন নিজের জীবন সঙ্গী। শুধু ক্লাসরুমই নয়, আকাশ দেখার নেশায় মানুষকে বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে তুলেছেন। অনেক বছর ধরে তিনি কিন্তু এই কাজটা করে চলেছেন। বর্তমানে তিনি স্কাই ওয়াচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপঙ্কর দে, যিনি রাতের আকাশকে শুধু পর্যবেক্ষণই করেন না, বরং সেই বিস্ময়কে গল্পে, অভিজ্ঞতায় আর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যায় আমাদের সামনে তুলে ধরেন। ওয়েলকাম স্যার। ওয়েলকাম টু বিকে স্পট ফাইলস। কেমন আছেন স্যার? খুব ভালো আছি। আজকে আশা করি এই আলোচনাটা চললে, গল্পটা হলে আরও ভালো থাকবো। গল্পই স্যার, এই গল্পই ছোটোবেলায় মানে মা বাবা গল্প করতো, ঠাকুমারা গল্প করতো, আকাশে কত তারা, আকাশে পৃথিবী, আকাশ পৃথিবী, মানে চাঁদ সূর্য, কত গল্পই তো আছে ছোটোবেলায় যেগুলো আমরা শুনেছি। তো এই পৃথিবীর জন্ম হলো কি করে? আসলে এই মানে মহাকাশে তো এত গ্রহ, এত নক্ষত্র আছে, এখানেই প্রাণ। তো এই পৃথিবীতে প্রাণটা এলো কি করে, আর এই পৃথিবীর মানে অ্যাকচুয়াল সৃষ্টি হলো কি করে? আচ্ছা, সবচেয়ে বড় কথা এই যে আপনি শুরুতে বললেন যে এত তারা, চাঁদ, গ্রহ আমরা সব দেখতে পাই রাতের আকাশে। মানে আমাদের হয়তো ছোটোবেলার প্রথমেই একটা ব্যাপার থাকে যে ওই অন্ধকার ছাদে শুয়ে আছি, আকাশে কত তারা। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছোটোবেলায় হয়তো অনেকেই করে থাকি যে আচ্ছা ওগুলো কি, মানে প্রায় হয়তো প্রত্যেকেই বাবা মাকে এই প্রশ্নটা করেছে, বা ওই প্রত্যেক দিন চাঁদটা কেন ছোট বড় হচ্ছে সেইটা নিয়ে, আচ্ছা চাঁদ কেন ছোট হয়ে যাচ্ছে, চাঁদ কেন বড় হয়ে যাচ্ছে, মানে স্বাভাবিক, মানে আকাশ দেখা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সব কিছু, মানে ওগুলো তো পার্টিকুলার টাইমে হয়, কিন্তু চাঁদের ওই যে ফেজ চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন, কলা পরিবর্তন হচ্ছে, রোজ দেখছে। তো এই জিনিসপত্র নিয়ে প্রশ্নের অভাব নেই। মানে এখনও যখন বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে বাচ্চাদের সঙ্গে এমনকি বড়দের সাথেও কথাবার্তা হয়, তাদের এই প্রশ্নগুলো থাকে যে আচ্ছা এইগুলো কী করে হচ্ছে। সবচেয়ে মজার কথা হচ্ছে এই পৃথিবী, মানে এই পৃথিবীতে দাঁড়িয়েই তো সব কিছু। আর এই পৃথিবীতে আমরা এসেছি, বুঝতে চেষ্টা করছি পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীকে এবং তার বাইরের জিনিসপত্র, গোটা আকাশটাকে। ফলে সেটা একটা সত্যি অদ্ভুত ব্যাপার, অদ্ভুত লাগে। এবং সেখানে যখন এই প্রশ্নটা হয় যে পৃথিবী কী করে তৈরি হলো, মানে অ্যাজ ইফ ব্যাপারটা এরকম যে আমরা নিজেরাই নিজেদের সৃষ্টির একদম গোড়ায় পৌঁছতে চাইছি। এটা মানে ভাবলে রোমাঞ্চ লাগে আর কি। তো যদি পৃথিবীর সৃষ্টিতে যেতে হয় তাহলে সোজা কথায় চলে যেতে হয় সৌরজগৎ, আমরা যেটাকে সোলার সিস্টেম বলে। তো সেই সোলার সিস্টেমের সৃষ্টিটা আসলে কিছুই না, এরকম সোলার সিস্টেম তো একটা নয়, এরকম বহু আছে। আমরা আমাদের যে সোলার সিস্টেম, সূর্য যার প্রধান হর্তাকর্তা বলা যায় আর কি, তো সেইটার দিকে যদি তাকাই আমরা দেখব আমাদের থিওরি যা বলছে যে একটা নাকি বিশাল মেঘ ছিল। তো সেই মেঘগুলোকে আমরা ইন জেনারেল ইন্টারস্টেলার ক্লাউড বলি। তো সেই মেঘগুলো কিসের তৈরি না, মূলত গ্যাস, কিছু ধূলিকণা, এই সমস্ত দিয়ে মূলত গ্যাসের তৈরি মেঘ। তো সেই মেঘটার মধ্যে কিছু একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। ডিস্টারবেন্স তৈরি হওয়ার ফলে সেটা কি হয়, প্রচণ্ড গতিবেগে ঘুরতে শুরু করে এবং ক্রমশ সেটা সংকুচিত হতে থাকে, মানে কন্ট্রাকশান আমরা যেটাকে বলি। এবার যদি একটা গ্যাসের মেঘ সেটা যদি কন্ট্রাক্টেড হয় তাহলে ব্যাপারটা চেপটে যায়। মানে সহজে বললে জিনিসটা আমরা অনেকে রুমালি রুটি করা দেখেছি, তো রুমালি রুটি যখন বানানো হয় ওই ওপরের দিকে ছুঁড়ে দেয়, যত ছুঁড়ে দেয় আমরা দেখি সেটা তত ছড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হয় না, ঘুরতে থাকে আর বড় হতে থাকে।
এই সোলার সিস্টেমের এই যে গ্রহগুলো ঘুরছে এবং এটার ছড়ানো একটা প্লেনের মধ্যে একটা প্লেটের মতন জায়গা রয়েছে, এই সিস্টেমটা কিন্তু অলমোস্ট একই। মানে আমরা যদি তুলনা করি, ওই গ্যাসের মেঘটা যত ঘুরেছে তত ওটা এরকম ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে তার কেন্দ্রে তৈরি করেছে সূর্যকে। সূর্য তৈরি হওয়ার পর তার যে বাকি লেফট ওভার মেটেরিয়াল বলতে আমরা যা বুঝি, কারণ ওই গ্যাসের 99% সূর্য নিজে নিয়ে নিয়েছে, ফলে এই সৌরজগতের বেশিরভাগ ভরটাই কিন্তু সূর্যে। বাকি যা লেফট ওভার টুকরো টাকরা আমরা বলতে পারি আর কি, সেই যে লেফট ওভার মেটেরিয়াল পড়ে রইল, সেই লেফট ওভার মেটেরিয়াল থেকে কিন্তু এই সমস্ত গ্রহগুলো তৈরি হয়েছে। পৃথিবীও ব্যতিক্রম নয়। ব্যতিক্রম কোন জায়গায় না, আমাদের যে প্রথম 4টে গ্রহ আমরা জানি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরেতে রয়েছে আমার ওদিকে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো তো এখন আর গ্রহের মধ্যে নেই। তাহলে এই চারটে প্রথম যে 4টে, এই 4টে কিন্তু পাথুরে গ্রহ, আমরা বলি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, যার মাটি আছে। পরের 4টে কিন্তু নেই, সেগুলো গ্যাসের তৈরি। ফলে কি হয়, যখন সূর্য তৈরি হয় তারপরে যে ভারী বস্তুগুলো, মানে ধরে নিন পাথরের টুকরো, খুব সহজ ভাষায় বললে, সেইগুলো সূর্যের কাছাকাছি ছিল। ফলে সেই পাথরের টুকরোগুলো নিজেদের মধ্যে ক্রমশ ধাক্কা খেতে থাকে, ধাক্কা খেয়ে ক্রমশ আকারে বড় হতে থাকে। বড় হয়ে এরকমভাবে এই 4টি গ্রহ, তার মধ্যে যার মধ্যে পৃথিবীও রয়েছে, সৃষ্টি হয়। কিন্তু পৃথিবী যখন প্রথম এরকমভাবে সৃষ্টি হলো কতদিন আগে, আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, 450 কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হলো, মতান্তরে 500 কোটি, মানে এটা নিয়ে একটু মানে মতান্তর আছে আর কি। তো যাই হোক, যখন সৃষ্টি হলো, হ্যাঁ অবশ্যই, মানে কেই বা এক্স্যাক্টলি ক্যালকুলেট করবে, মানে আমরা তো একটা এস্টিমেট করছি। তো সেখান থেকে যখন তৈরি হলো পৃথিবী, তখন কিন্তু পৃথিবী এই অবস্থায় ছিল না যে অবস্থায় আমরা এখন পৃথিবীকে দেখছি। বলতে পারা যায় পৃথিবীর ভেতরে কি আছে, আমরা অনেক সময় বলি না লাভা, ম্যাগমা, গরম তরল বেরিয়ে আসে মাঝে মধ্যে, আগ্নেয়গিরি, হ্যাঁ এক্স্যাক্টলি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়। পৃথিবী যখন শুরুর অবস্থা ছিল, তখন কিন্তু এইরকম একখানা প্রচণ্ড মানে হট মোল্টন বল বলতে আমরা যা বুঝি, একদম গরম তরল বল, এইরকম একটা বস্তু ছিল। তারপর সে আস্তে 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 ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে পাথুরে জায়গা তৈরি হয়েছে, মাটি তৈরি হয়েছে, তবে আজকে আমরা পৃথিবীকে যেভাবে দেখছি সেই পৃথিবী তৈরি হয়েছে। তারপরে প্রাণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রাণ কিভাবে সৃষ্টি হয়েছে এটা বলা একটু ঝামেলা, কারণ এক্স্যাক্ট পিন পয়েন্ট করাটা খুব মুশকিল। কোনো প্রেডিকশন বলে যে সেই সময়, মানে যখন পৃথিবী তৈরি হয়েছে, জলটা কি করে পৃথিবীতে, হ্যাঁ ওইটা একটা বড় কোশ্চেন, জল কি করে এলো, জলটা কি করে, হ্যাঁ এইটা নিয়ে অনেক আছে। মানে প্রাণের দিক থেকে যেমন অনেকে বলেন যে যখন জল মানে জীবন, জল মানে জীবন, আমরা তাই বলি, কথায় বলে জল মানে জল এসেছে বলে তো জীবনটা এসেছে। জলটা প্রথম কি করে এলো? জল এসছে, জীবন এসছে, সেই জায়গাটাই ইম্পর্টেন্ট হচ্ছে এই বস্তুটা, মানে তরল জল, লিকুইড ওয়াটার। মানে শুধু জল, কিন্তু অনেক জায়গাতেই জলের প্রেজেন্স পাওয়া গেছে, মানে শুধুমাত্র পৃথিবী নয়। আমরা জানি চন্দ্রযান চাঁদে ভারতবর্ষ থেকে পাঠানো হলো, ইসরো সেই বিখ্যাত, হ্যাঁ তার আগে চন্দ্রযান 1, 2, এখন 3 হয়ে গেল। তো চন্দ্রযান 1 যখন ওই অরবিট করে মুনকে, তখন কিন্তু সেই চাঁদের যে অ্যাটমসফিয়ার, সেখানে কিন্তু সে জলীয় জল যেটাকে আমরা বলি, মানে জলের কণা, হ্যাঁ মানে আয়ন, অ্যাকচুয়ালি জলের আয়ন, সে কিন্তু ট্রেস করতে পেরেছিল। তার মানে শুধুমাত্র এখানে নয়, মানে নিশ্চয়ই আমাদের সৌরজগৎ কেন, তার বাইরেও বিভিন্ন জায়গায় জলের হয়তো অস্তিত্ব আছে, কিন্তু কি ফর্মে আছে। পৃথিবীর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো লিকুইড ওয়াটার, তরল জল। এবং তরল জলটা হচ্ছে প্রাণ ধারণের জন্য সবচেয়ে উপযুক্ত জিনিস। কারণও আছে, কারণটা হচ্ছে, এবার তাহলে এই প্রাণের ব্যাপারটায় আসি, তারপর তরল জলে যাচ্ছি। প্রাণটা কিভাবে এলো এইটা নিয়ে না, মানে যেটা বললাম, পিন পয়েন্ট করা খুব মুশকিল। অনেকে বলে যে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, এই যে ফেজ, মানে আজ থেকে ধরুন আমি 450 কোটি বছর বললাম, তো তার আগে আমি যদি মোটামুটি আরও 50 কোটি বাদ দিয়ে 400 কোটি বছর বলি, অনেকের ধারণা যে সেই 400 কোটি বছর আগেও পৃথিবীতে হয়তো কোনো মাইক্রোবিয়াল জিনিস থাকলেও থাকতে পারে, আমরা জানি না, মেবি। কিন্তু তার বহু পরে এখন যে লাইফ ফর্ম আমরা দেখছি, সেই লাইফ ফর্ম ইভলভ করেছে পৃথিবীতে। এবং আমরা জানি প্রথমে এককোষী, তারপর আস্তে আস্তে সেখানে ওই বহুকোষী, ডাইনোসর দিয়ে শুরু করেছে। ডাইনোসর তো অনেক পরে, তার কারণ ডাইনোসর হচ্ছে বিশাল বড় একটা জীব, তার আগেও অনেক কিছু ছিল। ব্যাপারটা তাই, এককোষী থেকে বহুকোষী, মানে ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার অর্গানিজম, এই জিনিসটা, এইগুলো একে 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 ক্রমশ ইভলিউশন হয়েছে। এবং সেই ইভলিউশনও আমরা যদি দেখি, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা, জল থেকে ক্রমশ কিন্তু আস্তে আস্তে ডাঙায় এসছে।
লাইফ ফর্মটা। আমরা যত পুরনো দিকে যাই, ইনফ্যাক্ট আমাদের ইভলিউশনের সিরিজ যদি পরপর সাজানো হয়, হ্যাঁ, তখন আমরা দেখতে পাই যে মাছের পথ থেকে কেমন যেন অ্যাডাপ্ট করে আস্তে আস্তে উভচর, যেগুলোকে আমরা বলি সরীসৃপ, সাপ, ব্যাং, এই ধরনের যে জিনিসপত্র, হ্যাঁ, যারা জলেও থাকে স্থলেও থাকে, তারপর থেকে তাদের থেকে পাখি, সেখান থেকে স্তন্যপায়ী, মানে এরকমভাবে আস্তে আস্তে ব্যাপারটাকে ইভলভ করছে। অর্থাৎ জল থেকে কিন্তু ডাঙায় উঠেছে। তার মানে লাইফের জন্য লিকুইড ওয়াটার এইটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা যে ফর্মে লাইফকে দেখছি। এবার প্রশ্ন হচ্ছে ওই লিকুইড ওয়াটারটা এলো থেকে, এইটা নিয়েও প্রচুর মতামত আছে। একটা যেমন খুব মানে পপুলার মতামত হচ্ছে যে কমেট, মানে ধূমকেতু বলতে আমরা যেটা বুঝি, মানে আমরা বলি না ধূমকেতুর মতন আবির্ভাব হওয়া মাঝে মধ্যে, মানে হঠাৎ হঠাৎ যাকে দেখা যায়। তো এইরকম ধূমকেতু, সেগুলো পৃথিবীতে হয়তো জল এনেছিল, মানে সোজা কথায় হয়তো ধূমকেতু কোনো সময় পৃথিবীতে আছড়ে পড়েছিল, সেই আছড়ে পড়ার ফলে সেখান থেকে জল পৃথিবীতে এসছে। কেন এটা মনে করা হয়? তার কারণ হচ্ছে ধূমকেতুর স্ট্রাকচার, ধূমকেতুর গঠন। দেখা যায় যে ধূমকেতুর যে মেন বডিটা, সেই বডিটা মেনলি একটা আইসি বডি, বরফ, প্রধানত বরফ, আগুনের নয়, বরফের। না, হ্যাঁ, বরফের। তার কারণ অনেকে ভাবে ধূমকেতু মানে আগুনের গোলা, এক্স্যাক্টলি আগুনের গোলা, লেজ রয়েছে, এরকম একটা ব্যাপারটা হয়। শুনেছি। ওইটা তখনই তৈরি হয় যখন সে সূর্যের কাছে আসে। আচ্ছা, ব্যাপারটা এরকম, মানে ধরুন আমার একটা সোজা ভাবে বললে, এই যে এখানে একটা আলো জ্বলছে, আমি যদি আলোর থেকে দূরে কোনো একটা বস্তুকে রেখে দিই, সেটা নর্মাল টেম্পারেচারে থাকবে, কিন্তু আলোর কাছে যদি নিয়ে যাই তখন কিন্তু তার টেম্পারেচারটা বাড়বে। তো যদি তার টেম্পারেচার বাড়ে এবং ধরুন সারফেসে এমন যদি কিছু থাকে যেটা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাসে পরিণত হবে, তাহলে যত সূর্যের কাছে যাবে তত তাহলে একটা গ্যাসের মতন জিনিস তৈরি করবে, সেটাই ল্যাজ, ধূমকেতুর ল্যাজ আমরা যেটা দেখি। ফলে ধূমকেতুটা মেনলি আইসি বডি থাকে, একদম সে আমাদের সৌরজগতের দূরতম প্রান্ত, যেটাকে উর্থ ক্লাউড বলা হয়, সেই উর্থ ক্লাউডের মধ্যে ওরা থাকে, প্রেডিকশন তাই বলছে। সেগুলো বেশিরভাগ যে ধূমকেতুগুলোর অনেক সময় লাগে, ওগুলোকে বলা হয় লং পিরিয়ড কমেট, সেগুলো থাকে 70 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 400 বছর পরও ধূমকেতু নাকি আছে। 200 বছর বা 700 বছর, সেগুলোকে লং পিরিয়ড না, সেগুলোকে শর্ট পিরিয়ডের মধ্যেই রাখা যায়। সেগুলো না, এক্স্যাক্টলি কসমিক স্কেলে, এক্স্যাক্টলি কসমিক স্কেলে, মানে আমি যদি একটু মানে মজা করার জন্যই বলি, মানে কসমিক স্কেলে 200 বছর বললে মনে হবে দুদিন, ব্যাপারটা এরকম। তো আমাদের কাছে 2টো প্রজন্ম, 3টে প্রজন্ম, হ্যাঁ, একদমই। তো এই যেগুলো শর্ট পিরিয়ড কমেট, ওগুলো অ্যাকচুয়ালি মোটামুটি কাইপার বেল্টের কাছাকাছি, কাইপার বেল্ট একটা রিজিয়ন যেখানে আমাদের প্লুটো এরা সব পড়ে আর কি, তো ওর কাছাকাছি জায়গার থেকে আসে মেবি। আর যেগুলো লং পিরিয়ড মানে সে তার এক পাক্ষেতে তার সময় লাগে প্রায় 70,000 80,000 বছর, সেই রকম পিরিয়ডের যে কমেটগুলো, সেগুলো থাকে উর্টস ক্লাউডে, সেখানে সূর্যের আলোও পৌঁছয় না, কিছুই পৌঁছয় না, ফলে একদম বরফ অবস্থায় থাকে। যখনও ভেতরে ঢোকে সূর্যের কাছাকাছি আসে, তখন গরম হয়, ফলে গরম হওয়ার ফলে এবার গ্যাস তৈরি করবে, তাহলে সেখান থেকে জলীয় বাষ্প, জলীয় বস্তু বেরোতে পারে। সেটা যদি পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে পৃথিবীতে কিছুটা জল পাওয়া যাবে। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি ধূমকেতু আমাদের পৃথিবীতে জল নিয়ে আসে, তাহলে এরকম হয়তো ধূমকেতু প্রচুর আছড়ে পড়েছিল, সেই আছড়ে পড়ার ফলে পৃথিবীতে জল এসছে। মুশকিলটা হলো, রাইট, এত ধূমকেতু এলো কোত্থেকে, যেরকম আর পৃথিবীকেই কেন বেছে নিল? ব্যাপারটা হচ্ছে যে ধূমকেতু এই যে জিনিসটা, এই জিনিসটার থেকে জল আসার যে তত্ত্ব বা থিওরি, সেইটা কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা খুব একটা যে মেনে নিচ্ছেন তা নয়। তার কারণ হচ্ছে ধূমকেতুতে যে ধরনের জল, আমরা জানি জল কি, যদি কেউ বিজ্ঞানসম্মত ওই লোকে লেখে না ওই হ্যাঁ H2O, তাহলে H2O লেখা মানে কি হাইড্রোজেন অক্সিজেন, নর্মাল হাইড্রোজেন আর অক্সিজেন। কিন্তু ধূমকেতুর মধ্যে যে হাইড্রোজেন পাওয়া যায়, সেই হাইড্রোজেন পরমাণু কিন্তু জলের যে হাইড্রোজেন পরমাণু তা নয়, তার একটা রূপভেদ বা আইসোটোপ আমরা যেটাকে বলি, যেটাকে বলা হয় ডয়টেরিয়াম, হাইড্রোজেনের একটা রূপভেদ। এবার যদি ধূমকেতু থেকেই জল পৃথিবীতে এসে থাকে, তাহলে আমাদের জলেও ওই ডয়টেরিয়ামের পরিমাণ বেশি হওয়া উচিত ছিল, কিন্তু তা নয়। আমরা এখানে কিন্তু প্লেন ওয়াটার বলতে H2O বুঝে, অর্থাৎ নর্মাল হাইড্রোজেন। তাহলে শুধুমাত্র ধূমকেতু থেকেই জল এসেছিল, এইটাকে প্রেডিক্ট করা হয়তো খুব একটা ঠিকঠাক নয়। সায়েন্টিস্টরা সেই কারণে আরেকটা থিওরিকেও বিশ্বাস করেন, সেটা হচ্ছে মেবি ধূমকেতু নয়, অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড বলে যে একটা জিনিস আছে, আমরা জানি যে বৃহস্পতি আর মঙ্গল, এদের দুজনের মাঝখানে একটা বিশাল জায়গা রয়েছে, যেখানে একদম একটা বেল্টের মতন জায়গা রয়েছে, যেটাকে অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয়। হ্যাঁ, ওখান থেকে কি করে আসবে, এটা একটা কোশ্চেন। এবার সেই অ্যাস্টেরয়েড বেল্ট এরকম প্রচুর টুকরো টাকরা, মানে টুকরো টাকরা বলতে সে এক একটার সাইজ, সে হয়তো কলকাতা শহরের থেকেও বড়, আবার একটা বালির দানার থেকেও ছোট, মানে এরকম ভ্যারিড সাইজের পাথরের টুকরো আর কি ঘুরে বেড়াচ্ছে। হয়তো সেই অ্যাস্টেরয়েড থেকে পৃথিবীতে জল এসেছিল। কেন এইটা মনে করা? কারণ
বর্তমানে বেশ কিছু মিশন হয়েছে বিগত বেশ কিছু বছরে, যেখানে কিন্তু অ্যাস্টেরয়েডে জলের উপস্থিতি পাওয়া গেছে। ফলে অ্যাস্টেরয়েডে জলের উপস্থিতি পাওয়ার ফলে এটা স্বাভাবিকভাবেই মনে করছে যে অ্যাস্টেরয়েড যদি আছড়ে পড়ে তাহলে সেখান থেকে পৃথিবীতে জল আসতে পারে। এবার কেউ প্রশ্ন করবে, পৃথিবীতে কি অ্যাস্টেরয়েড সত্যি আছড়ে পড়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়েছিল। বিজ্ঞানীরা মনে করেন যে কারণে ডাইনোসররা এক্সটিংক্ট হয়ে যায়। ডাইনোসরদের যে এক্সটিংক্ট হয়ে যাওয়া, সেটার অন্যতম মূল কারণ হচ্ছে কিন্তু অ্যাস্টেরয়েড আছড়ে পড়া পৃথিবীর বুকে। বিজ্ঞানীরা তাই মনে করেন। এবার প্রশ্ন হচ্ছে, একটাই তো অ্যাস্টেরয়েড, এত এত এলো কোত্থেকে? এইখানেই আমাদের ফিরে যেতে হবে অনেকটা পেছনে, প্রায় 350 কোটি বছর আগে। শুধু তো জল নয়, মানে সমস্ত রকম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মনোক্সাইড, হ্যাঁ, সমস্ত কিছু, কত রকম লিথিয়াম, রেয়ার আর্থি এলিমেন্টস কত আছে। এক্স্যাক্টলি, মানে কত রকম ইউরেনিয়াম থেকে শুরু করে লিথিয়াম থেকে শুরু করে কি নেই। এলিমেন্টের দিক থেকে প্রশ্ন করলে সেটা আবার ধূমকেতু থেকে এসে না, একদমই না। ওই এলিমেন্টগুলো ধূমকেতু থেকে আসেনি মোটেই। ওটার সঙ্গে তারার রিলেশন বেশি, এদের নয়। আমি জলটাকে স্পেসিফিক্যালি বলছি। অ্যাস্টেরয়েড এত এলো থেকে, ওই যে বললাম, আজ থেকে আমাদের মোটামুটি তাহলে 350 কোটি বছর আগে চলে যেতে হবে। মোটামুটি ওই টাইম ফ্রেম নাগাদ একটা ঘটনা ঘটেছিল আমাদের সৌরজগতে, বিজ্ঞানীরা মনে করেন, যেটাকে বলা হয় লেট হেভি বম্বার্ডমেন্ট। মানে বম্বার্ডমেন্ট মানে আমরা জানি কিছু একটা আছড়ে পড়ছে। হেভি মানে ভীষণ রকম বম্বার্ডমেন্ট, তারা খসে পড়েছে বা ধূমকেতু। হ্যাঁ, এইবার সেইটাই কি খসে পড়েছিল, বিজ্ঞানীরা বলেন অ্যাস্টেরয়েড। প্রচুর পরিমাণ অ্যাস্টেরয়েড, মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতন অ্যাস্টেরয়েড আছড়ে পড়েছিল মঙ্গল, চাঁদ, পৃথিবী এদের বুকে। এইবার প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ আছড়ে পড়লো? কারণ হচ্ছে ওই গ্যাস জায়েন্টগুলো, মানে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, কিছু একটা ঘটনা ঘটে যার ফলে শনি এবং বৃহস্পতি তাদের কক্ষপথ পরিবর্তন করে। এবং তাদের কক্ষপথ পরিবর্তন করার ফলে এরা যথেষ্ট বড়, মানে যথেষ্ট বড় বললে, মানে মুখে বললে কিছুই বলা হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যদি বৃহস্পতিকে ব্যাস বরাবর মাপি না, শুধু ব্যাস বরাবর বলছি, মানে ডায়ামিটার বলতে আমরা যা বুঝি, বৃহস্পতির ডায়ামিটার বরাবর 11খানা আর্থ পাশাপাশি বসিয়ে দেওয়া যাবে। মানে পৃথিবীর সমান প্রায় 11 পৃথিবী পাশাপাশি বৃহস্পতির ডায়ামিটারে বসিয়ে দেওয়া যাবে। আর যদি শনিকে 9টা পৃথিবী পাশাপাশি বসিয়ে দেওয়া যাবে। যাই হোক, এদের যেহেতু ভর অনেকটা, এদের কিন্তু গ্র্যাভিটেশনাল এফেক্ট, বিকর্ষ বল অনেক বেশি। এরা যখন নিজেদের স্থান পরিবর্তন করেছিল, তখন সৌরজগতের মধ্যে এই সমস্ত যে টুকরো টুকরো ভেসে বেড়াচ্ছিল অ্যাস্টেরয়েড, এদের রীতিমতো ধাক্কাধাক্কি, ছুটোছুটি শুরু হয় এবং এরা আছড়ে পড়ে একদম ইনার সোলার সিস্টেম, মানে যেখানে আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এদের দিকে। এবং এই হাজারে অ্যাস্টেরয়েড হয়তো পৃথিবীতে নিয়ে এসেছিল, তার কারণ যথেষ্ট সংখ্যক অ্যাস্টেরয়েড সেই সময় পৃথিবীতে আছড়ে পড়েছিল। তো মোটামুটি ওই প্রায় 350 কোটি বছর আগে তখন কি হয় না, এই জুপিটার আর স্যাটার্ন, বৃহস্পতি আর শনি, এরা এদের অরবিটটা চেঞ্জ করে কোনো কারণে একটা। চেঞ্জ করার ফলে কি হয়, ওইখানে মানে গ্র্যাভিটেশনাল এফেক্টের জন্য, দুজনে তো হেভি গ্র্যাভিটেশনাল এফেক্ট, সেই এফেক্টের ফলে এই অ্যাস্টেরয়েডের জায়গাটা ডিস্টার্বড হয়। ডিস্টার্ব হওয়ার ফলে, মানে আমরা যেমন একটা ঢিল ছুঁড়ে দিলে যেরকম একটা দিকে হঠাৎ করে ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিলাম, তো কী হবে, ছিটকে গিয়ে পড়বে কোথাও একটা। ওই অ্যাস্টেরয়েডও তাই, এই ডিস্টারবেন্সের ফলে ছিটকে গিয়ে চলে এলো ভেতরের দিকে, মানে কাদের দিকে? পৃথিবী, মঙ্গল, শুক্র, চাঁদ বা বুধ, এরা যারা ছিল তাদের ওপর, এবং মানে সে বৃষ্টির মতন পড়লো আর কি। সেই জন্যই বলা হয় হেভি বোম্বার্ডমেন্ট। এবার এই যে অ্যাস্টেরয়েডগুলো পড়লো, অ্যাস্টেরয়েডে কিন্তু জলের পরিমাণ পাওয়া গেছে, জলের খোঁজ পাওয়া গেছে। ফলে এই যে প্রচুর পরিমাণ অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট হলো, সেই অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট থেকে হয়তো পৃথিবীতে আলটিমেটলি জলের অণুগুলো এলো, এবং পরে যখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে ক্রমশ, তাহলে সেই জল আমরা জানি কনডেন্সড হবে, কনডেন্সড হয়ে গিয়ে এবার লিকুইড ওয়াটার ফর্ম করবে। তাহলে করলে সেখান থেকে জলের মানে তরল জল যেটা বলছিলাম, সেই তরল জলটা আমরা হয়তো পেয়েছি। ফলে মেবি ওই যে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, সেই অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টগুলো থেকে পৃথিবীতে জল এসছে। একটা প্রবাবল থিওরি হতে পারে, কারণ পৃথিবীতে যে পরিমাণ জল এখন আমরা দেখি, পুরোটাই পৃথিবীতে সিনথেসিস হয়ে তৈরি হয়েছে, এইটা হয়তো খুব একটা বিশ্বাসযোগ্য নয়। এই হচ্ছে একটা সমস্যা। আমাদের অনেক মানুষের প্রশ্ন যে প্রথম প্রাণী, মানে এরকম তো এরকম কোনো ইতিহাস এখন মানে বা সায়েন্স কিছু বলেনি, বাট প্রথম মানে প্রাণীর যে উৎস প্রথম, সে কোন প্রাণী, মানে কি এসেছিল প্রথম, এইটা বলা খুব মুশকিল। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে তাহলে বলতে মানুষও তো আমরা বানর থেকে ইভলিউশন আমরা জানি একটা প্রসেসের মধ্যে তৈরি হয়েছে, এবং যেটা বলছো যে প্রথমে জল থেকে আস্তে আস্তে স্থলে ইভলভ করেছে লাইফটা। কোয়েশ্চেন হচ্ছে লাইফ বলতে আমরা কি বোঝাচ্ছি সেটার উপরে। কারণ যদি আমরা একটা মানে সাপোজ একটা ব্যাকটেরিয়া, স্যার এত সমন্বয় হলো কি করে, যে জলটাও আমাদের চাই, গাছ থেকে অক্সিজেনটাও আসছে, মানে
সূর্যের থেকে তাপ আসছে, ভিটামিন ডি যেটা নিচ্ছি, হ্যাঁ। মানে জল আলো বাতাস এই তিনটেই যে মানে কিভাবে এত সমন্বয় করে এই যে প্রাণের উৎসগুলো মানে কি, প্লাস আপনি বলছেন যে একটা প্রাণ থেকে আর একটা প্রাণ যেরকম মানে আমাদের মানে আমরা মাছ খাই, চেঞ্জ হচ্ছে যে মাছ কিছু অন্য খায়, বা আমরা অন্য কিছু খাই, মানে মানে কি বলবো তৃণভোজী বা বহুরকম ব্যাপারটা আছে, মানে এই এত একটা যে মানে সিস্টেম ভ্যারাইটি পুরো এসওপি পুরো কি সুন্দরভাবে এটা হলো। এটা তো কেউ আজও মানে সেভাবে তো কোনো ব্যাখ্যা পাওয়া গেল না, পাওয়া গেল না বলতে মানে তো বলে ভগবান এগুলো সব তৈরি করে দিয়ে গেছেন, ব্রহ্মা তৈরি করেছেন। হ্যাঁ, সেটা তো মানে যারা মুসলিম একটা তারা ওয়ে অন্যভাবে অফ বলে এক্সপ্লেনেশন, এটা একটা ওয়ে অফ এক্সপ্লেনেশন। এটা কি যাতে আমরা এটা এই জন্য বলি কি যে বিজ্ঞান যেখানে উত্তর নেই তার জন্য কি ওটা ওইগুলো বলি? ব্যাপারটা হচ্ছে বিজ্ঞান যেখানে উত্তর নেই মানে বিজ্ঞান তো কোথাও বলে না যে এটা হয়েছে আমি বলে দিলাম, তা নয়। বিজ্ঞানের প্রথম কথা হচ্ছে বিজ্ঞানের উত্তর নেই মানে হচ্ছে সে এখনও সেখানে তার যুক্তি, সেই যুক্তিটাকে সাজিয়ে উঠতে পারেনি, বা তার হাতে এখনও সেই জিনিস নেই যেটা দিয়ে বলা যায়। বিজ্ঞানে এখনও অনেক জিনিস রয়েছে যেটা আমরা এখনও জানি না, আনএক্সপ্লেনড প্রচুর জিনিস আছে, কিন্তু সেইটা আনএক্সপ্লেন বলে সেটাকে এক্সপ্লেন করার জন্য আমি কিছু একটা বলে দিলাম, সেইটা কিন্তু কখনো সায়েন্সে হবে না, হয়ও না। এবং সায়েন্সে যে কারণে সব কিছু বেশিরভাগ ক্ষেত্রেই থাকে দিস ইজ আ থিওরি, কখনো বলা হয় না দিস ইজ দ্য থিওরি, দুটোর মধ্যে পার্থক্য আছে। আ থিওরি মানে এটা হচ্ছে এমন একটা জিনিস এটা যেটা চেঞ্জ হতে পারে, দ্য থিওরি মানে তোমাকে ওটাই মেনে চলতে হবে, ওটার বাইরে কিছু হবে না, ওটা এস্টাবলিশড। হ্যাঁ, ফলে সায়েন্স কিন্তু সেই জায়গায় যায় না, মানে সায়েন্সে একটাই কথা, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, মানে একমাত্র ওই জিনিসটাই হবে যে চেঞ্জ হতে থাকবে, এটা হবেই। তো এখানেও তাই, যখন এই যে লাইফ, এই যে আপনি বললেন যে অক্সিজেন এই জিনিসটা, এগুলো কিন্তু অনেক পরের, মানে এই যে অক্সিজেন তৈরি হওয়া অবভিয়াসলি সেই সময় যদি গাছ তো সেই সময় প্রথম না ছিল না, কারণ এই টেম্পারেচারে এক্সিস্ট করা সম্ভবই না। সেই সময় কি ছিল যে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এদের কনসেন্ট্রেশন অনেক হাই ছিল। যত পৃথিবী ঠান্ডা হয়েছে, যত এই লিকুইড ওয়াটার এসছে, সেখান থেকে হয়তো অ্যালগি মানে শ্যাওলা জাতীয় সেইটা তৈরি হচ্ছে, সেখান থেকে যখন আস্তে আস্তে গাছ সেগুলো ইভলভ করেছে, সেখান থেকে অক্সিজেন প্রডিউস হয়েছে, অক্সিজেন প্রডিউস হওয়ার ফলে কী হচ্ছে, তারা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করেছে, সেইটা করার ফলে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমেছে, অক্সিজেনের লেভেল বেড়েছে, এই করে কিন্তু এখন লাইফ বলতে আমরা যেটা বুঝি অ্যাডভান্সড লাইফ বলতে, সেই লাইফটা আমরা পাই। কিন্তু কেউ যদি এখন একটা অ্যামিবার কথা ভাবে, অ্যামিবা তো ইউনিসেলুলার অর্গানিজম, একটা মাত্র কোষ, তার জন্য তো এত কিছু দরকার নেই, তার লাইফ সাস্টেন করার জন্য অক্সিজেনও দরকার নেই, কিছু দরকার নেই। অনেক ব্যাকটেরিয়া আছে, আমরা জানবো হয়তো সালফার ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এরকম ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া আছে যাদের অক্সিজেন প্রয়োজন পড়ে না, তারা সালফারের ওপর নির্ভর করে বেঁচে থাকতে পারে। তাহলে পৃথিবীতে যখন অক্সিজেন ছিল না, সালফার যদি তৈরি হয়ে থেকে থাকে, তাহলে সেই সালফারে তাহলে সেই ব্যাকটেরিয়াটা সাস্টেন করতে পারবে, তো সেটাও তো একটা ফর্ম অফ লাইফ। ফলে লাইফটা ঠিক কবে হয়েছে সেইটাকে ওইরকম মানে এক্স্যাক্ট ডেট ব্যাক করাটা না খুব মুশকিলের ব্যাপার, কারণ তাহলে লাইফ ফর্মটা কীরকম সেটার ওপর প্রশ্ন চলে আসে আর কি। ফলে যত পৃথিবী ইভলভ করেছে তার লাইফ ফর্মটাও তত ইভলভ করেছে এইভাবে, এবং যে কারণে আমরা ডিফারেন্ট লিঙ্কগুলোও খুঁজে পাই, যে এই যেমন যেটা ওই যে বলছিলেন যে বাঁদর থেকে মানুষ এসছে, কেন লিঙ্কটা পাওয়া গেছে বলেই তো আমরা বলতে পারি যে এই ইভলিউশনটা মেবি হয়েছে। ফলে এই ইভলিউশনগুলোর লিঙ্ক যত আমরা খুঁজি তত দেখি পৃথিবী তত ইভলভ করে গেছে। সেই জন্য মানুষের হিস্ট্রি বেশি পুরনো না, মাত্র 2 লক্ষ বছর মানুষ এসছে সেই জায়গা থেকে, মানে সেই গুহা মানব থেকে চেঞ্জ হতে হতে আমরা এই জায়গায়, মানুষেরও সেটা একটা বিরাট রিভলিউশন। কিন্তু মানুষের ফর্মটা তো এখন আমরা হোমো সেপিয়েন্স আধুনিক মানবে, কিন্তু হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, এই যে নামগুলো আমরা সেই বিজ্ঞানের বইতে পড়ে আসি, তো সেই নামগুলো তো মানুষেরই নাম বিজ্ঞানসম্মত, কিন্তু তাদের ক্যাটেগরি আলাদা। কেন? তাদের ধরন ধারণ, বসবাস, চেহারা, চরিত্র সব পাল্টাতে থেকেছে। দ্যাট ইজ আ কাইন্ড অফ এভলিউশন। ফলে ওটা একদিনে হয়নি। পৃথিবী যেমনভাবে চেঞ্জ হয়েছে, মানুষের ধরন ধারণ যেমনভাবে চেঞ্জ হয়েছে, অন্যান্য পশু পাখিদেরও ধরন ধারণ যেভাবে চেঞ্জ হয়েছে, সেইভাবে পুরো জিনিসটা পাল্টে গেছে। একটা ফর এক্সাম্পল বলছি, কিছু তো অবলুপ্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি ওই পয়েন্টটা দিয়ে আসছিলাম, অবলুপ্ত। যেমন ডাইনোসর অবলুপ্ত হয়ে গেছে। কেন না? তার একটা বড় কারণ হচ্ছে অ্যাস্টেরয়েড স্ট্রাইক, এবং ডাইনোসর ছাড়া আরও অনেক অন্যান্য প্রাণীরাও অবলুপ্ত হয়ে গেছে। কেন না? তার কারণ হচ্ছে আমরা জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, একটা বড় কনসেপ্ট রয়েছে এখানে। এবং যারা এক্স্যাক্টলি যারা এই জায়গার সাথে মানিয়ে নিতে পেরেছে, ইভলভ করতে পেরেছে, তারা টিকে গেছে। এবার ওই রকম অনেক প্রাণী আছে যারা অ্যাজ ইট ইজ, যেমন এরকম আমাদের বাড়িতে আমরা প্রত্যেকে দেখতে পাই আরশোলা,
আরশোলা এমন একটা প্রাণী মানে যার হিস্ট্রি দেখতে গেলে দেখা যাবে বহু পুরনো জিনিস একটা, মানে মানুষের ইতিহাসের থেকে আরশোলার ইতিহাস পুরনো আর কি। হ্যাঁ। তো হ্যাঁ, ফলে তাদের সেরকমভাবে কোনো চেঞ্জ হয়নি, তার কারণ তারা সাস্টেন করতে পেরে গেছে। এই যে সালফার ব্যাকটেরিয়া বলছিলাম, সেই সময়ও তারা সালফারের ওপর বেঁচে থাকতো, আজও তারা সালফারের ওপর বেঁচে থাকে। তাহলে এদের ইতিহাস হয়তো দেখা যাবে কয়েক কোটি বছর। আমরা তো দেখি, আমরা যারা জাদুঘরে ঘুরতে যাই, ফসিল যখন দেখি আমরা দেখি না কত কোটি বছর তলায় লেখা থাকে। তাহলে এত কোটি বছর আগের লাইফ ফর্ম তো ওটা। ফলে সেই কারণেই মানে এক্স্যাক্ট পিন পয়েন্ট করা খুব মুশকিল, বাট ইভলভ করে যাচ্ছে। জানি না ভবিষ্যতেও করতে পারে, কেউ বলতে পারে না ভবিষ্যতের কন্ডিশন কি দাঁড়াবে, আমরা কেউ জানি না। ভবিষ্যতে বলতে মনে পড়লো যে অনেক উল্কাপিণ্ড, ধূমকেতু আমাদের সৌরজগৎ থেকে বা মহাকাশে এসে বা বিভিন্ন গ্রহে পড়েছে। এরকম কি আরো অনেক কিছু এখানে এসছে যেগুলো আমরা জানি না বা আসার কি সম্ভাবনা আছে? অবশ্যই, মানে আমরা জানি না সেটাই হওয়া উচিত। তার কারণ হচ্ছে আমরা কোন জিনিসটা সম্পর্কে বলি, বেশিরভাগ সেইটা যেটা আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পাচ্ছি। সেটা আমাদের এখানকার গ্রাউন্ড বেস টেলিস্কোপ হোক, স্পেস টেলিস্কোপ হোক, অথবা এখন তো অনেক উন্নত মানের ডিফারেন্ট। শুধু যে মানে এখানে একটা কথা বলে রাখা উচিত আমার, দেখা মানে চোখে দেখা নয়। এক সময় মানুষের লিমিটেশন ছিল যন্ত্রপাতির দিক থেকে, যে কারণে মানুষ টেলিস্কোপ বলতে শুধুমাত্র বুঝতো যে চোখে দেখার টেলিস্কোপ, যে আকাশে তারা দেখে আমরা দিক নির্ধারণ করতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা একটা অন্য রকমের গল্প। এবার টেলিস্কোপে দেখা বলতে আমরা বুঝতাম আগে চোখে দেখা। এখন কিন্তু আমাদের চোখ শুধু ওই আলোর দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন রেডিও টেলিস্কোপ তৈরি হয়েছে, ইনফ্রারেড টেলিস্কোপ তৈরি হয়েছে, এক্স রে টেলিস্কোপ তৈরি হয়েছে, গামা রে টেলিস্কোপ তৈরি হয়েছে। ফলে এই যে বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, আমরা জানি এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ, ডিফারেন্ট টাইপ অফ ওয়েভ রয়েছে। এই প্রত্যেকটা ওয়েভকে কিন্তু আমরা ডিটেক্ট করার মতন যন্ত্র আমাদের রয়েছে। ফলে ধরুন এমন একটা সোর্স, যে সোর্স থেকে আলো আসে না কিন্তু রেডিও ওয়েভ আসে, তাহলে যদি আলো না আসে, আমরা যে টেলিস্কোপে শুধু চোখে দেখা যায় সেই টেলিস্কোপ তার দিকে তাক করলে আমরা সেটাকে দেখতে পাবো না, কারণ সে তো আলো এমিট করে না, কিন্তু সে রেডিও ওয়েভ এমিট করে। তাহলে আমি যদি একটা রেডিও রিসিভার রাখি, ঠিক যেরকম আমরা রেডিও শুনি আর কি, সেরকম যদি একটা রেডিও রিসিভার রাখি, তাহলে সেই রিসিভারটা ওই সিগন্যালটাকে পিক আপ করতে পারবে। তাহলে সেই রেডিও সিগন্যালটাকে যদি আমি এবার ইন্টারপ্রেট করি, তাহলে আমি সেই ডেটাটা দেখে বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, ও রেডিও ওয়েভে কীরকম কী এমিট করছে, সেখান থেকে আমি আমার ডেটাটা পাবো। যে জিনিসকে আমরা দেখতে পাই না, ইনফ্রারেড, আমরা অনেকে জানি, যারা নাইট ফটোগ্রাফি করি তারা আরও ভালো বুঝতে পারবো। ইনফ্রারেড ক্যামেরা অনেকে ইউজ করেন, যেখানে অন্ধকার সেখানে ইনফ্রারেড ক্যামেরা অনেকে ইউজ করেন। কী কারণে? কারণ ওটা হিট সেন্সিটিভ। হিট যেখানে বেশি, যেখানে কম, সেটা অনুযায়ী ও কালার ভেরিয়েশন তৈরি করে। তাহলে এমন একটা অবজেক্ট যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার যে হিট ভেরিয়েশনটা সেটা ধরলে কিন্তু আমি তার একটা ম্যাপ তৈরি করতে পারি। এই ধরনের টেকনোলজিগুলো এখন তৈরি করা হচ্ছে, ফলে আমরা অনেক কিছুর হদিশ পাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স আর কি। এবং ভবিষ্যতে আরও বেশি হবে, অবশ্যই আরও বেশি হবে। সেই জন্যই এখন আমরা অনেক বেশি, আমরা এই যে প্রতিদিন দেখছি নতুন কিছু না কিছু পাওয়া যাচ্ছে। কেন? তার কারণ আমাদের দেখার চোখটা বেড়ে গেছে। এখন শুধু ভিজিবল লাইটে আমরা রেস্ট্রিক্টেড নই, সব কিছুর দিকে আমরা দেখতে পাই আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এক্স্যাক্টলি, গ্যালিলিওর আগে টেলিস্কোপই ছিল না। গ্যালিলিও প্রথম মানুষ ছিল, গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেননি, তার আগেই আবিষ্কার হয়েছে। গ্যালিলিও প্রথম মানুষ যিনি আকাশের দিকে টেলিস্কোপটা ঘুরিয়েছিলেন আর কি। তো সেখান থেকে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমরা কীরকম ধরনের জিনিস পাচ্ছি, এমন কিছু অবজেক্ট, যে অবজেক্টগুলো যে আপনারা বলছিলেন যে উল্কাপিণ্ড, অ্যাস্টেরয়েড, এগুলো তো সৌরজগতের মধ্যের কথা হচ্ছে। এন্ড কেউ প্রশ্ন করতে পারেন যে এত বড়, আমরা জানি সৌরজগতের বাইরে অনেক কিছু আছে, যে তারাগুলো আমরা দেখি সূর্য ছাড়া যত তারা দেখি সবাই সৌরজগতের বাইরে। তাহলে সৌরজগতের বাইরের থেকে কোনো জিনিস সৌরজগতে কি এসে থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, এসছে। এখনও অবধি আমরা যে সমস্ত জিনিসগুলো দেখেছি তাদের মধ্যে 2-3টে জিনিস এমন ডিটেক্টেড হয়েছে যেখানে তার যে পাথ, তার যে অরবিট, সেই অরবিট দেখে বিজ্ঞানীরা বলছে তারা পৃথিবীতে এসছে। হ্যাঁ, পৃথিবীতে আসেনি, তারা সৌরজগতের মধ্যে এসছে। ফলে তাদের যে অরবিটটা, সেই অরবিটটা দেখে বিজ্ঞানীরা বলছেন যে এটা সৌরজগতের জিনিস নয়, বাইরের কোনো জায়গা থেকে এসছে। ইন্টারস্টেলার স্পেস বিশাল, তো সেই স্পেস থেকে কোনো একটা পাথরের টুকরো যদি এসে যায়, অ্যাস্ট্রয়েডটা নয় সৌরজগতের মধ্যেই, তাহলে যদি সৌরজগতের বাইরের কোনো পাথরের টুকরো চলে আসে, এবং এসছে, আমরা জানি ওই ওমুয়ামুয়া নিয়ে খুব হইচই হয়েছিল আর কি। কারণ এটা এমন একটা অবজেক্ট, সায়েন্টিস্টরা ক্যালকুলেট করে দেখেছেন যে এর পাথ আমাদের সৌরজগতের যে অবজেক্টগুলো তার সাথে মিলছে না, সেটা নিশ্চয়ই বাইরে, মানে সৌরজগতের বাইরের কোনো জায়গা থেকে এসছে। ইন্টারস্টেলার অবজেক্ট বলে এগুলোকে, যে অন্য জায়গা থেকে ঢুকে পড়েছে আমাদের সোলার সিস্টেমে। আরও একটা অবজেক্ট আছে যেটার নাম হচ্ছে 2I বরিসভ, মানে 2I বরিসভ। 2I বরিসভ এটা একটা কমেট, ধূমকেতু বলা হয়, কিন্তু এটা একটা ইন্টারস্টেলার কমেট, মানে সৌরজগতের মধ্যে থেকে কমেটটা আসেনি, বাইরে থেকে এসছে। আর মজাটা হচ্ছে এইটা, যেগুলো সৌরজগতের মধ্যে
তাদের পাথ নেচার এগুলো অনেক ক্ষেত্রেই আমরা প্রেডিক্ট করতে পারি। এই যে অবজেক্টগুলো যেগুলো বাইরের থেকে আসে এগুলো প্রেডিক্ট করা ঝামেলা, তার কারণ এগুলোকে আমরা কোনোদিন দেখিনি, প্রথমবারের জন্য অবজার্ভ করছি। এবার সেই কারণেই এই যে ও মুয়া মুয়া বা ধরুন এই 2i বরিসভ এই যে অবজেক্টগুলো, এই অবজেক্টগুলোকে নিয়ে প্রচুর স্পেকুলেশন তৈরি হয় যে এগুলোকে শুধুই পাথর নাকি এগুলো কোনো মানে এলিয়েন, এই যে আমরা জিনিসটাকে বলি আর কি, তো তাদের কোনো এরকম আইডিয়া আছে যে ওটা কি, এই তো বড় প্রশ্ন। বিজ্ঞান ধরতে পেরেছে যে এলিয়েন আছে, ধরা খুব মুশকিল। তার কারণ হচ্ছে এই যে ওই আমরা ধরুন একটা পৃথিবীতে আমরা আছি একটা ওয়ার্ল্ড, একটা ফ্যামিলির মতোই, মানে অনেক কিছু আছে, ওয়ার্ল্ড ইজ আওয়ার ফ্যামিলি, এক কথায় ওয়ার্ল্ড ইজ আ ফ্যামিলি। হ্যাঁ, তো এইরকম কি এলিয়েনদেরও কোনো ফ্যামিলি আছে যেটা আমরা, ওরা হয়তো আমাদের কাছে পৌঁছেছে বা আমরা পৌঁছতে পারিনি? ওইটা তো অনেকে বলছেন যে যারা প্রেডিক্ট করে, যারা এলিয়েন থিওরিতে বিশ্বাস করেন, তারা অনেকে বলছেন যে মেবি এই যে ও মুয়া মুয়া 2i বরিসভ এগুলো হয়তো এলিয়েন স্পেসক্রাফট, আমরা জানি না, তারা বাইরের জায়গা থেকে আমাদের এখানে এসছে, কিন্তু এখনো অবধি তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এইবার ব্যাপারটা এইটা, আমরা প্রমাণ পাইনি মানে জিনিসটা যে এক্সিস্ট করে না, হ্যাঁ সেটা তো নয়। মানে আমি একটা জিনিস চোখে দেখিনি, সেটা আমি ইউএসএতেও যাইনি আজ অব্দি, তাহলে কি ইউএসএ এক্সিস্ট করে না? করে। তাহলে সেরকমভাবেই আমি কোনো একটা জিনিসকে চোখে দেখিনি তাহলে বলে আমি সেটাকে নস্যাৎ করে দিতে পারি না। কারণ হচ্ছে মানে এটা বিজ্ঞানীদেরই ধারণা যে সৌরজগৎ একটা তারা, তার অ্যারাউন্ডে এতগুলো প্ল্যানেট রয়েছে, এখনও অবধি আমরা সৌরজগতে পৃথিবী ছাড়া অন্য কোথাও লাইফ খুঁজে পাইনি, এখনও খুঁজে পাইনি। সৌরজগতেরই যে অন্য কোথাও প্রাণ নেই এই কথা কেউ বলছে না, কেউ বলছে খুঁজে পাইনি। তাহলে এরকম সৌরজগৎ কয়েক কোটি আছে, কয়েক কোটি কেন কয়েক লক্ষ কোটি আছে। তার কারণ একটা সূর্যের জগৎ এতটা, এক্স্যাক্টলি আমাদের যে আপনি বলছেন এরকম কয়েক কোটি সূর্য আছে, হ্যাঁ তার কারণ কি একটা সোজা হিসেব দিচ্ছি। আমাদের মিল্কি ওয়ে, আকাশগঙ্গা আমরা বলি, আমাদের গ্যালাক্সি কত বড়? আমাদের গ্যালাক্সি যদি সাইজ বলতে হয়, আমরা তো জানি আকাশগঙ্গা একটা চাকতির মতন, এই যে কালী পুজো বা কোনো সময় আমরা সেই চরকি করি না, সেই চরকি যেরকম ঘোরে ওই রকম দেখতে আর কি আকাশগঙ্গা গ্যালাক্সিটা। তো সেই গ্যালাক্সির আমরা যদি ডায়ামিটারটা মাপি, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত আলো যেতে সময় লাগে 1 লক্ষ বছর। আলোকবর্ষ আমরা যেটাকে বলি, 1 বছরে আলো যতটা যায় সেই আলোর লাগে প্রায় 1 লক্ষ বছর। কত তারা আছে? প্রচুর, 200 বিলিয়ন, তার বেশি তো কম নয়, এত তারা। তার মধ্যে একটা তারা হচ্ছে সূর্য, তার সৌরজগৎ আছে। এরকম তো এত তারা যদি থাকে, অন্য কোনো তারার চতুর্দিকে এরকম কোনো সোলার সিস্টেম নেই বা সেই স্টার সিস্টেম নেই, সোলার বলাটা হয়তো ঠিক হবে না, এটা তো মানে কি বলবো, মানে বালিতে মুখ গুঁজে থাকার মতন। ফলে মানুষের আরো কোটি কোটি বছর লেগে যাবে এগুলো অবশ্যই। তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ বা এক্সো প্ল্যানেট, এই জিনিসটার হান্টিং বহুদিন ধরে চলেছে এবং এক্সো প্ল্যানেট যে এক্সিস্ট করে এবং আমাদের নোন অনেক এক্সো প্ল্যানেট অলরেডি আমরা খুঁজে পেয়েছি। ইনফ্যাক্ট এই যে বলছিলাম স্পেস টেলিস্কোপ, এরকম ডেডিকেটেড স্পেস টেলিস্কোপ আছে যে স্পেস টেলিস্কোপ দিয়ে শুধুমাত্র এক্সো প্ল্যানেট খোঁজা হয়, যে বাইরে সত্যি এরকম কোনো আরও সোলার সিস্টেম আছে কিনা সেইটা খোঁজা হয় ডেডিকেটেডলি। কেপলার বলে একটা টেলিস্কোপ আছে, সেই টেলিস্কোপের সাহায্যে এই কাজটা করা হয় এবং সেখান থেকে প্রচুর খুঁজেও পাওয়া গেছে। এবার প্রশ্ন হচ্ছে সেখানে প্রাণ আছে কিনা। উত্তরটা খুব ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে আমরা একটা এক্সো প্ল্যানেট ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট, তার কারণ আমাদের থেকে এক একটা তারার দূরত্ব অনেক বেশি। আমাদের সবচেয়ে কাছের যে তারাটা, যেটা আমরা অনেকে নাম জানি আলফা সেন্টাউরি, আমাদের সবচেয়ে কাছের তারা, সেই আলফা সেন্টাউরি বা প্রক্সিমা সেন্টাউরি, সেটার যদি ডিস্টেন্স আমি বলি, সেই ডিস্টেন্সটাই হচ্ছে প্রায় 4.2 লাইট ইয়ার। মানে আমাদের সূর্য থেকে আমাদের সবচেয়ে কাছের যে তারাটা, সেই তারাটার আলো যেতেই 4 বছর সময় লাগে, তাহলে আমাদের বহু টাইম লাগবে। এবং এরকম তাহলে যে সমস্ত তারার অ্যারাউন্ডে আমরা খুঁজে পাচ্ছি, সেই সমস্ত তারাগুলো চতুর্দিকে যে প্ল্যানেটগুলো পাওয়া যাচ্ছে যেখানে প্রাণ ধারণ থাকতে পারে, মানে আমরা অনেক সময় দেখবেন একটা কথা আসে আর্থ লাইক কন্ডিশন, এই কথাটা বা আর্থ লাইক প্ল্যানেট বলা হয় আর কি। আর্থ লাইক কেন? তার কারণ হচ্ছে পৃথিবীর মতন সাইজ, মেবি পৃথিবীর মতন অ্যাটমসফিয়ার, তাহলেই নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে মেবি পৃথিবীর মতন লাইফ। এইটা হচ্ছে ব্যাপার। এখন আমরা তো সেটাকে দেখতে পাবো না, এক্স্যাক্টলি আমরা তো সেটাকে দেখতে পাচ্ছি না। মানুষ এখন ভারত থেকে চীন থেকে আমেরিকায় থাকছে, তখন বলবো ওখানে যেতে পারি, বাইরে গিয়ে কয়েক বছর ঘুরে আসি। প্রবলেমটা হচ্ছে এইখানে যে ওখানে যেতে যা সময় লাগবে সেই রকম জিনিস তো আমাদের হাতে নেই।
এখন ব্যাপারটা হচ্ছে যে ও মানুষ ঠিক তৈরি করবে 20 বছর আশা করা যায়, কারণ আজ থেকে 100 স্পিড তো বছর বাড়ছে, অবশ্যই মিসাইল ছিল আগে 300 কিলোমিটার, অবশ্যই বাড়ছে, 5000-7000 কিলোমিটার হয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে কেউ ভাবেনি যে চাঁদে কেউ পৌঁছতে পারবে। এখন চাঁদে পৌঁছে অন্যান্য জিনিসপত্র সবই হয়ে গেছে, অন্যান্য গ্রহেও আমরা পৌঁছে গেছি, চাঁদ নিয়ে খেলা হয়ে গেছে। হ্যাঁ, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন টেকনোলজি এত কুইক অ্যাডভান্সমেন্ট হচ্ছে টেকনোলজির, যে অবভিয়াসলি আমরা হয়তো নিয়ার ফিউচারে অনেক বেশি হাই স্পিড মানে হয়তো আমরা দেখে দিতে পারবো না, এক্স্যাক্টলি, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটাও অনেক হাই স্পিড হতে হবে। সেই জন্য মানে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে যে আমি অন্য কোনো প্ল্যানেট মানে আউট অফ সোলার সিস্টেম, কারণ হচ্ছে আমাদের পাঠানো এখনো অবধি সবচেয়ে দূরে যে বস্তুটা গেছে তার নাম অনেকে শুনে থাকবে, যার নাম হচ্ছে ভয়েজার। ভয়েজার 1 যখন লঞ্চ করা হয়েছিল সেই সালটা হচ্ছে 1978, 1978 সালে ভয়েজার 1 লঞ্চ করে। আর এখন ভয়েজার 1 যে ডিস্টেন্সে গেছে, মানে সোলার সিস্টেমের একদম প্রায় লাস্ট বাউন্ডারিতে ভয়েজার আছে বলা যায়, কিন্তু পৃথিবী থেকে তার ডিস্টেন্স হচ্ছে 1 লাইট ডে। অর্থাৎ 78 সাল থেকে প্রায় 2028 সাল, মানে অলমোস্ট 50 বছর, 48 বছর তো হয়েই গেল, 48 বছরে ও যে ডিস্টেন্স গেছে সেটা আলো একদিনে ট্রাভেল করতে পারে। তাহলে এই স্পিড আমাদের এখনো অবধি তার থেকে ইমপ্রুভ করেছি কিছুটা, কিন্তু তার বেশি এগোতে পারিনি আমরা, ফলে অনেক টাইম লাগবে। এইবার প্রশ্ন হচ্ছে, কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কখনো ট্রাই করেনি এই এক্সট্রা টেরেস্ট্রিয়ালকে কন্ট্যাক্ট করবার, যে অন্য জায়গায় যদি লাইফ ফর্ম থেকে থাকে তাহলে আদৌ আছে কিভাবে? এই প্রশ্নটা কোত্থেকে এলো? এটা স্বাভাবিক, এগুলো খুব ন্যাচারাল কোয়েশ্চেন এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এনরিকো ফার্মি, আমরা অনেকের নাম শুনে থাকবো। এনরিকো ফার্মি একজন বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন। তো সেই এনরিকো ফার্মি একবার একটা খুব মানে ইন্ট্রিগিং কোয়েশ্চেন দিয়েছিলেন, যে সেটা হচ্ছে যে আমাদের এত তারা, এত যদি সোলার সিস্টেম থাকে তাহলে আমরা একা কেন থাকবো? আরও অনেকে থাকার কথা, তাহলে ওই অনেকে যদি থাকে তাহলে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে না কেন? মানে হোয়ার অল দ্য এলিয়েন্স আর, মানে এইটা হচ্ছে কোয়েশ্চেন্স। মানে এটা ফার্মি প্যারাডক্স, যে কেউ খোঁজ করলে নেটে সার্চ করলেই পেয়ে যাবে ফার্মি প্যারাডক্স, বিখ্যাত ফিল্ম হচ্ছে। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এলিয়েনরা কোথায়, আমরা কেন খুঁজে পাচ্ছি না তাদের? তো এইটা নিয়ে অনেক মানে ঘাটাঘাটি এই ওইটাই চলেছে। তো চলে প্রশ্ন, মানে উত্তরটা হয়তো এরকম যে মেবি আমরা তাদের থেকে এতটাই ডিস্টেন্সে আছি, হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করে ওটা এখনও সম্ভব হয়নি। ওই যে বললাম, আমরা গত 48 বছরে 1 লাইট ডে গেছি, তাহলে সে যদি 4 লাইট ইয়ার দূরে থাকে তাহলে সেখানে পৌঁছতে আমাদের কত সময় লাগবে? এবার কেউ বলবেন যে তাহলে সেই সময়টা কি করে আমরা পাবো, বা সেই সিগন্যাল মানে বাল্য বয়সে বেরোবে আর বৃদ্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে ভাবুন ভয়েজার যখন লঞ্চ করেছে মানে তখন 48 বছর, এখন যার বয়স 48, তার মানে সে তখন সবে জন্মেছে, আর এখন ভয়েজার মোটামুটি সোলার সিস্টেমের প্রায় বাইরে পৌঁছতে যাচ্ছে। তো এরকম একটা টাইম স্কেল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তো যখন প্রথম সিগন্যাল পাঠানো হলো এক্সট্রা টেরেস্ট্রিয়ালদের জন্য প্রথম সিগন্যাল পাঠানো হয়েছিল খুব সম্ভবত 1960 সালের 77 ওয়াও সিগন্যাল রিসিভ হয়েছিল, আর আরেকটা সিগন্যাল পাঠানো হয়েছিল যেটাকে এরেসিভো সিগন্যাল বলে, এরেসিভো মেসেজ বলে সেটাকে। ইন্টারেস্টিং না, এইটাই তো মজা। সেটা হচ্ছে যে কি করে এই দুটো জিনিস হলো। একটা হচ্ছে ওয়াও সিগন্যাল। এই ওয়াও সিগন্যালটা একটা অদ্ভুত জিনিস। সেটা হচ্ছে এই যে বললাম না, রেডিও রিসিভার, রেডিও সিগন্যাল রিসিভ করা হচ্ছে, রেডিও অ্যান্টেনা যে কার্ডিয়াকের ওই ইসিজির মতো একদম, হ্যাঁ, মানে ওরকম কিছু থাকে, সেগুলো সব সিগন্যালগুলো আমরা পাই। এবার সেই সিগন্যালগুলোকে ডেটায় কনভার্ট করে কাজ করা কিছু কোডিং থাকে, একদম অবশ্যই। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে যখন এই রেডিও সিগন্যালটা এলো, দেখা গেল যে একটা পার্টিকুলার ন্যারো ব্যান্ড সিগন্যাল প্রডিউসড হয়েছে। মোস্ট প্রবাবলি ওটা ওই 1420 না কত মেগাহার্জের কাছাকাছি ছিল আর কি। তো এইরকম মেগাহার্জের একটা সিগন্যাল পাওয়া গেল, ন্যারো ব্যান্ড সিগন্যাল, এবং এটা কনসিস্টেন্ট মোটামুটি মনে হয় রাফলি, আমার এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, 72 সেকেন্ড বা কত সেকেন্ড ধরে টানা সিগন্যালটা এসেছিল। এবং ওই যে কনসিস্টেন্ট সিগন্যালটা এলো, এবং এই সিগন্যালটা আর কোনোদিন আসেনি, কিন্তু ওই সিগন্যালটা একবারই রেকর্ডেড হয়েছিল এবং 77 সালের দিকে। এবার যখন অ্যাকচুয়ালি যিনি ওটা অ্যানালাইজ করেছিলেন, উনি ওই সিগন্যালটা দেখে, মানে কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে সে ওই পেজটা অ্যাকচুয়ালি দেখতে পাবে, এবং সেখানে ওই নাম্বারগুলো, মানে যে ডিউরেশনটা ধরে রিসিভ হয়েছিল সিগন্যালটা, সেখানে উনি এরকম একটা সার্কেল করে পাশে ওয়াও লিখে রেখেছিলেন। উনি খুব মানে অবাক হয়ে ওয়াও লিখেছিলেন, ওইখান থেকে ওয়াও সিগন্যাল নামটা কোনো ফুল ফর্ম নেই, না, অ্যাকচুয়ালি ওয়াও সিগন্যালটার নামটা এসছে ওই উনি ওর পাশে WOW ওয়াও লিখেছি, তার জন্য নাম সেই কারণে। তো এবার ওটা কারো শর্ট ফর্মও নয়, কিছুই নয়।
তো এই ওয়াও সিগন্যালটা অ্যাকচুয়ালি যখন মানে কেন এটা দেখে অনেকে এক্সাইটেড হয়ে পড়েছিল বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ নিয়ে ইন্টারেস্টেড হয়ে পড়েছিল, তার কারণ অ্যারাউন্ড 1960s একটা প্রজেক্ট শুরু হয়েছিল যেটা সেটি প্রজেক্ট বলা হয়, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স আছে কি না সেইটার সার্চিং, মানে সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, সেটি। তো সেই সেটি প্রোগ্রাম যখন শুরু হয় তো সেইটার আন্ডারেই অ্যাকচুয়ালি এটা পাওয়া গেছিলো এই সিগন্যালটা। তো তখন এইটার থেকে সবাই খুব ইন্টারেস্ট প্রকাশ করলো যে সত্যি তাহলে কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ ফর্ম এই সিগন্যালটা পাঠিয়েছে কিনা। তার কারণ ওই সিগন্যাল ফর্মটা এত প্রিসাইজ ছিল এবং এত পার্টিকুলার একটা ব্যান্ডউইথের মধ্যে ছিল। ইন জেনারেল কি হয়, কেন কেউ বলতে পারে যে কেন এটা তো অন্য কোনো স্টার থেকেও সিগন্যাল আসতে পারে বা অন্য কিছুতে আসতে পারে। ইন জেনারেল অন্য যে সমস্ত সিগন্যালগুলো আমরা রিসিভ করি সেগুলো অনেক ক্ষেত্রেই না ব্রডব্যান্ড সিগন্যাল হয়, কিন্তু এই যে মানে ন্যারো ব্যান্ড সিগন্যাল পাওয়া গেছিলো, এইটা থেকেই অনেকের মনে হয়েছিল যে মেবি এইটা কোনো একটা জায়গার থেকে একটা সিগন্যাল এসছে বা একটা সিম্বল এসছে। কিন্তু তারপর ফার্দার কোনো আর ডিটেকশন হয়নি আর পাওয়াও যায়নি, ফলে ওটা একটা মানে সেই রহস্য তো রহস্যই রয়ে গেছে যে ওটা অ্যাকচুয়ালি কী ছিল। কিন্তু ওটা নিয়ে কাজ যে বন্ধ হয়েছে তা নয়, অনেকে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন এবং একটা এক্সপ্লেনেশনও আছে। সেই এক্সপ্লেনেশন এবং সেটা রিসেন্ট স্টাডি, মানে 2025 সালের স্টাডি কিন্তু এটা, মানে ভাবুন 77 সাল সেই সিগন্যাল নিয়ে আজও লোকে কাজ করছে। তো কাজ করে তার একটা ব্যাখ্যা পাওয়া গেছে যে মেবি ওই যে জায়গাটা থেকে সিগন্যালটা এসছিল সেখানে ওই যে বললাম ইন্টারস্টেলার ক্লাউড যেটার থেকে সৌরজগৎ তৈরি হয়েছিল কোনো একটা সময়, মেবি ওখানে ওরকম কোনো একটা ইন্টারস্টেলার ক্লাউড ছিল এবং যার খুব কাছ দিয়ে অদ্ভুত জিনিস গেছিল যেটার নাম হচ্ছে ম্যাগনেটার। ম্যাগনেটার হচ্ছে একটা স্টারের একটা ফর্ম, স্টারের ফর্মে নয় পরে কখনো সুযোগ পেলে বলা যাবে। তো সেটা অদ্ভুত টাইপের, মানে বলতে পারেন মহাশূন্যে ভাসছে কয়েক লক্ষ গুণ শক্তিশালী একটা চুম্বক, দ্যাট ইজ ম্যাগনেটার। ম্যাগনেটের তৈরি তার, খুব সহজ ভাষায় বললে আর কি, সেরকম কোনো একটা ম্যাগনেটার মেবি পাস করে গেছিল। পাস করার ফলে ওইখানের যে ইন্টারস্টেলার ক্লাউডটা ছিল সেই ক্লাউডটা ওই যে জার্কিংটা পেয়েছিল বা ওর থেকে যে ইয়েটা পেয়েছিল, ইম্প্যাক্টটা পেয়েছিল, সেখান থেকে হাইড্রোজেন, যেহেতু ইন্টারস্টেলার ক্লাউডের মেন কম্পোনেন্ট হচ্ছে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা মানে এনার্জাইজড হাইড্রোজেনটা একটা ন্যারো ব্যান্ড সিগন্যাল পাঠিয়েছিল। সেই কারণেই হাইড্রোজেনের ন্যারো ব্যান্ড সিগন্যাল রিসিভড হয়েছিল ওয়াও সিগন্যালে। এইটা একটা একদম রিসেন্ট স্টাডি এই কনক্লুশনটা দিয়েছে, কিন্তু অবশ্যই খোঁজ তো চলবেই যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এটা তো গেল যেটা আমরা রিসিভ করেছিলাম, এবার আমরা যেটা পাঠিয়েছিলাম সেইটা আর একটা মজার ব্যাপার, সেখানে দুজন বিখ্যাত মানুষের নাম জড়িয়ে আছে। একজন হচ্ছেন ফ্র্যাঙ্ক ড্রেক, আরেকজন হচ্ছেন কার্ল সেগান। এই দুজন মানুষ মানে কার্ল সেগান তো মানে বিখ্যাত, মানে তার কসমস বইটা যে কতজন পড়েছে তার হিসেব নেই, মানে বিখ্যাত একজন মানুষ এবং এত সুন্দর ওনার ব্যাখ্যা বলা, মানে অসাধারণ লাগবে তার কথাগুলো শুনলে। এবং ফ্র্যাঙ্ক ড্রেক হচ্ছেন এমন একজন যিনি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কাজ করেছেন। ড্রেকস ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে আর কি, সেই ইকুয়েশনটা প্রেডিক্ট করে যে কতগুলো ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন থাকতে পারে, একটা প্রবাবিলিস্টিক ভ্যালু সেটা প্রেডিক্ট করে। কিন্তু মুশকিল হচ্ছে তাহলে যে কেউ প্রশ্ন করতে পারে তাহলে তো আমরা বলেই দিতে পারি এক্স্যাক্ট কটা আছে। মুশকিলটা ওইখানে ইকুয়েশানে এমন কয়েকটা টার্ম আছে যেগুলোকে এক্স্যাক্টলি ক্যালকুলেট করা বা ডিটারমাইন করা পসিবল নয়। যেমন একটা ফর এক্সাম্পল বলছি, একটা টার্ম আছে যে টার্মটা বলে যে প্রবাবল যতগুলো তারার অ্যারাউন্ডে হ্যাবিটেবল প্ল্যানেট থাকতে পারে। এখন প্রবাবল কটা তারার অ্যারাউন্ডে হ্যাবিটেবল প্ল্যানেট আছে সেটা তো আমরা এখনও জেনে উঠতে পারিনি, ফলে তার ভ্যালুটা কত হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না। ফলে এইরকম কিছু এদিক ওদিক ভ্যালু থাকার জন্য ওটা এক্স্যাক্ট ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি না। কিন্তু ওই ড্রেকস ইকুয়েশন কিন্তু একটা প্রেডিকশান যে কতগুলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল সিভিলাইজেশন মেবি থাকতে পারে বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফের কী বলবো চিহ্ন থাকতে পারে সেইটার ক্যালকুলেশন। সেই জন্যই মানে ড্রেকস ইকুয়েশন এত বিখ্যাত একটা জিনিস, মানে সে সায়েন্স ফিকশান থেকে অ্যাকচুয়াল সায়েন্সের যত বই আছে সমস্ত বইতেই প্রায় এটার উল্লেখ পাওয়া যায়। এবং ওই মানে ফার্মি প্যারাডক্সের যে ব্যাপারটা যে কোথায় এলিয়েনরা গেল, ড্রেকস ইকুয়েশন হয়তো একটা আনসার যে মেবি এতগুলো থাকতে পারে। এই হচ্ছে মজা। সেই ফ্র্যাঙ্ক ড্রেক এবং কার্ল সেগান এরা মিলে ওই সেটি প্রজেক্টের আন্ডারেই একটা মেসেজ তৈরি করেন যেটাকে বলা হয় অ্যারাসিভো মেসেজ। ওই অ্যারাসিভো মেসেজ যেটা তৈরি হয়েছিল সেই মেসেজে অ্যাকচুয়ালি কী করা হয়েছিল, আমরা যেমন ইমেল করি না এখন, আমাদের সমস্ত জিনিসপত্র লিখে আমরা ইমেল করে দিলাম কাউকে, বলা যায় এটা এক ধরনের একটা ইমেল ছিল এলিয়েনদের জন্য। এবং সেই ইমেলে কি বলা হয়েছিল, সেই ইমেলে বলা হয়েছিল মানুষ কেমন দেখতে, মানুষের যে ডিএনএ স্ট্রাকচার কীরকম, আমাদের সৌরজগতে কটা প্ল্যানেট আছে,
আমরা যেভাবে কাউন্টিং করি 1 to 10 সেই কাউন্টিং নাম্বার, আমাদের মেন কী ধরনের এলিমেন্ট, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, কি এলিমেন্ট আমরা এখানে পাই, কোথা থেকে মেসেজটা পাঠানো হচ্ছে, এই সমস্ত একটা মেসেজ লিখে তারা পাঠিয়েছিল। এখন কেউ বলবেন এটা লিখে কী করে পাঠালো? অবশ্যই লিখে পাঠানো যাবে না, আমাকে একটা সিগন্যাল পাঠাতে হবে। সেই সিগন্যালটা কীভাবে পাঠানো হয়েছিল? রেডিও সিগন্যাল পাঠানো হয়েছিল। এবং এই পুরো মেসেজটাকে আমরা জানি কম্পিউটারে বাইনারি কোড হয়, ডেসিমাল বাইনারি, এই কোড, ওই বাইনারি কোডে পুরো মেসেজটাকে ট্রান্সলেট করা হয়েছিল, করে সিগন্যালের মাধ্যমে এটা পাঠানো হয়েছিল। কোথায় পাঠানো হয়েছিল? এই যে এত তারা আকাশে আছে, এই তারাগুলোর মধ্যে আমরা জানি যে খুব উজ্জ্বল যে তারাগুলো হয়, সেই তারাগুলোকে আমরা মনে মনে জয়েন করে সেই যে দাগ দিয়ে আঁকিমুখি কাটি আকাশের গায়ে, যেগুলোকে আমরা বলি কনস্টেলেশন। ধ্রুব তারা একটা পার্টিকুলার কনস্টেলেশন, একটা তারা সপ্তর্ষি মণ্ডল একটা কনস্টেলেশন, একটা পার্ট, কালপুরুষ, এই সমস্তগুলো। তো এইরকমই একটা কনস্টেলেশন হচ্ছে হারকিউলিস বলে একটা কনস্টেলেশন আছে। এই যে হারকিউলিস কনস্টেলেশন, এই কনস্টেলেশনে একটা খুব ব্রাইট স্টার ক্লাস্টার আছে, যেটাকে বলা হয় M13 বা দ্য গ্রেট গ্লোবিউলার ক্লাস্টার। গ্লোবিউলার ক্লাস্টার মানে হচ্ছে একটা তারার গোছা, ক্লাস্টার মানে তো তাই, স্টার ক্লাস্টার মানে তারার গোছা, কিন্তু গ্লোবিউলার মানে হচ্ছে একটা জায়গায় প্রচুর পরিমাণ তারা ভিড় করে আছে। প্রচুর পরিমাণ মানে কয়েক লক্ষ, একটা পার্টিকুলার তারায় কয়েক লক্ষ তারা। টেলিস্কোপে আমরা যখন এটাকে দেখি, টেলিস্কোপে এটাকে দেখা যায়, তো টেলিস্কোপে যখন এটাকে দেখা হয় পুরো মনে হয় যেন একটা ছোট্ট জায়গায় কেউ এটা মানে সেই ছড়ানো নয়, মানে কেউ মানে একটা মানে হিরের থলে রেখে দিলে যেরকম একদম একটা জায়গায় মনে হবে চকচক করছে, এরকম দেখা যায়। মানে ছোট্ট একটা জায়গা, সেখানে মনে ধোঁয়া মতন লাগে, মানে এত তারা যে ইন্ডিভিজুয়াল একটা করে তারা আলাদা বোঝা যায় না, কয়েক লক্ষ তারা ওইখানটায় আছে। তো এই যে M13 অবজেক্টটা, ওইখানে সিগন্যালটা পাঠানো হয়েছিল যে যদি কোনো আমরা কিছু রিসিভ করতে পারি, বাট এখনও অবধি আমরা কিচ্ছু রিসিভ করিনি। আমরা পাঠানো হয়েছে সিগন্যালটা, কিন্তু সেই সিগন্যালের এখনও অবধি কোনো রিপ্লাই আমরা পাইনি। যদি পাওয়া যায় তাহলে তখন বোঝা যাবে, জীবদ্দশা দেখে যেতে পারলে এবার কেউ বলতে পারে যে এত ইনফরমেশন পাঠানো হলো কেন? এই যে আমরা বললাম ডিএনএ, ওই তাই মানুষের স্ট্রাকচার, এত কিছু পাঠানো হলো কেন? কারণ হচ্ছে আমরা খুঁজছি ইন্টেলিজেন্ট বিইং, তাই তো? এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফের মধ্যে ইন্টেলিজেন্ট বিইং। একটা জিনিস বলা দরকার, এই যেমন বললাম যে একটা ব্যাকটেরিয়া বা কিছু, এটাও তো একটা লাইফ ফর্ম। তাহলে অন্য কোনো একটা প্ল্যানেটে যদি আমরা দেখি এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, তো সেটাও একটা লাইফ, কিন্তু সেটা আমাদের আইডিয়া যাবে যদি ইন ফিউচার, যেমন দেশ টু কান্ট্রি হয়েছে, তেমনি প্ল্যানেট টু প্ল্যানেট যদি হয় ইন ফিউচার কিছু পাওয়া যায়, তাহলে তো অনেক কিছু হয়তো আমাদের যেটা কাজে লাগবে এখানে হয়তো পৃথিবী আরো মানে সেটা পরিপূর্ণ হতে পারে, বা আমাদের কিছু ওনাদের লাগতে পারে। হ্যাঁ, সেই চেষ্টা অবশ্যই চলছে। এবং ধরুন কোনো একটা প্ল্যানেটে যদি একটা ব্যাকটেরিয়া বা কিছুও থাকে, সেটা এক ধরনের লাইফ ফর্ম, কিন্তু আমরা এলিয়েন বলি যেটা বুঝি স্পেসশিপ, তারা অ্যাডভান্স অনেক কিছু করতে পারে, ব্যাকটেরিয়া তো সেটা পারে না। তাহলে আমরা খুঁজছি একটু অ্যাডভান্স, আমরা যদি আমাদেরকে পার ধরি আর কি, তাহলে আমাদের থেকে বেশি বুদ্ধি সম্পন্ন কেউ আছে কিনা, আমরা তো সবসময় সেটাই খুঁজি। এবং এলিয়েনদের আমরা সিনেমায় যেরকম দেখি সেরকমই দেখি, আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স আর কি। এবার সেই কারণেই এরকম একটা মেসেজ পাঠানো হয়েছিল বাইনারি কোডে, যে যদি কেউ এটাকে ডিকোড করতে পারে তাহলে সে কিন্তু আমাদের মতোই ইন্টেলিজেন্ট বিইং, নাহলে আমাদের পাঠানো মেসেজটাকে সে ডিকোড করতে পারবে না। এবং ডিকোড করে যদি সে রিপ্লাই দিতে পারে, তাহলে সে আমাদের মতোই কোনো একটা ডিভাইস অলরেডি ক্রিয়েট করেছে যেটা থেকে রিপ্লাইটা আসবে। সেই জন্যই কিন্তু এত ইনফরমেশন পাঠানো হয়েছিল। নাহলে কেউ তো বলতে পারো কারোর একটা চিৎকার করে কেউ পাঠিয়ে দিতে পারতো রেকর্ড করে, কেন পাঠালো না? এই কারণে যে ওরা অ্যানালাইজ করতে পারছে কিনা, যদি পারে তাহলে আমরা বুঝবো যে দে আর অলসো ইন্টেলিজেন্ট বিইং। এবং এই যে ইন্টেলিজেন্ট বিইং কীরকম হবে এর ওপর ডিপেন্ড করে কিন্তু একটা স্কেল আছে একজন সায়েন্টিস্টের নামে। তো সেই স্কেলটার ডিফারেন্ট টাইপ আছে, মানে টোটাল 6টা না 7টা তার ভাগ আছে। এবং সেই মানে যদি সেই রকম কোনো সিভিলাইজেশন থেকে থাকে, তাহলে সেই সিভিলাইজেশানে সে কিভাবে নিজের প্ল্যানেট, হোস্ট স্টার, তার গ্যালাক্সিকে ইউটিলাইজ করছে তার উপর ডিপেন্ড করে তার ক্যাটাগরি। যেমন ধরুন একটা প্ল্যানেট, যেমন পৃথিবীতে আমরা আছি, তো আমরা আমাদের পৃথিবীর ওপরের যত রিসোর্স, সেই রিসোর্সকে কিভাবে ইউটিলাইজ করছি। আমরা যদি আমাদের প্ল্যানেটের সমস্ত রিসোর্সকে একদম ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা টাইপ 0 সিভিলাইজেশন, যেটা আমরা করছি, আমরা টাইপ 0 সিভিলাইজেশন। যদি আমরা পৃথিবীর যত রিসোর্স, সেই সমস্ত কমপ্লিট রিসোর্সকে কাজে লাগানোর পর আমাদের যে হোস্ট স্টার রয়েছে তার এনার্জিকেও কমপ্লিটলি কাজে লাগাতে পারি, দেন টাইপ 1। তারপর পুরো স্টারের এনার্জিটা কাজে লাগাতে পারলে টাইপ 2,
যদি গোটা গ্যালাক্সির এনার্জিকে কাজে লাগাতে পারি টাইপ 3, যদি গ্যালাক্সির সঙ্গে আরও আশেপাশের জিনিস কাজে লাগাতে পারি তাহলে সমস্ত স্টারের, তাহলে টাইপ 4, টাইপ 5 করে একটা গ্যালাক্সি ক্লাস্টারকে যদি আমরা করতে পারি তাহলে টাইপ 6, দেন পুরোটাকে কন্ট্রোল করার ক্ষমতা যার থাকবে সেটা হচ্ছে হায়েস্ট। এইরকম করে স্কেল ডিভাইড করা আছে। তাহলে আমরা কিন্তু টাইপ 0 সিভিলাইজেশন সেই স্কেলে। তাহলে যদি এরকম কেউ থাকে যে নিজের হোস্ট স্টার, যেমন আমাদের সূর্য, সেরকম সূর্যের পুরো ক্ষমতাটাকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা কিন্তু সেই ক্যাটাগরি সিভিলাইজেশনে যাব যদি আমরা কোনো দিন পারি। যেমন আমাদের ধারণা আছে একজন বিখ্যাত মানুষের নামে, যার নাম হচ্ছে ফ্রিম্যান ডাইসন। ডাইসন স্ফিয়ার বলা হয়। ডাইসন স্ফিয়ার হচ্ছে এমন একটা জিনিস মানে যেটা বলে আমার যে হোস্ট স্টার, সেই হোস্ট স্টারের এনার্জিটাকে কমপ্লিটলি আমরা নিজেদের কাজে লাগাতে পারবো। আমরা যদি বলি আমরা তো কাজে লাগাচ্ছি সোলার এনার্জি, আমরা কাজে লাগাচ্ছি ইলেকট্রিসিটি নিয়ে আসছে, কিন্তু সোলার এনার্জি কতটুকু কাজে লাগাচ্ছি? যতটুকু আমাদের পৃথিবীতে এসে পড়ছে ওইটুকু। আমরা কিন্তু অর্থাৎ প্ল্যানেটে যতটুকু রিসোর্স আছে তার মধ্যে লিমিটেড, তার বাইরে কিন্তু যেতে পারছি না। আমরা সূর্যে পৌঁছে সূর্যের কমপ্লিট এনার্জিটাকে হারনেস করছি তা কিন্তু নয়। ফলে সেইটা যেদিন করতে পারবো সেদিন আমরা ওই সিভিলাইজেশনে পৌঁছবো। যেদিন আমরা এই গ্যালাক্সির মধ্যে যত তারা আছে তাদের সমস্ত পাওয়ারকে নিজেদের আয়ত্তে আনতে পারবো, তখন আমরা নেক্সট ধাপে পৌঁছবো। গোটা মিল্কি ওয়ের সমস্ত এনার্জিকে হারনেস করতে পারলে আমরা নেক্সট ধাপে পৌঁছবো। ফলে যদি এরকম কোনো সিভিলাইজেশন থাকে যারা এইগুলোকে কন্ট্রোল করতে পারে তাহলে অবভিয়াসলি দে আর অ্যাডভান্সড দ্যান আস, এই জিনিসটা হবেই। তো সেই জন্যই এই স্কেলগুলোকে ডিভাইড করা এবং খোঁজ চলছে। যদি পাওয়া যায় ভালো, এখনও অবধি আমরা খুঁজে পাইনি। মেবি ডিউ টু দ্য ডিস্টেন্স হয়তো কোনো জায়গায় আছে, আমরা জানি না, আমরা এখনো জানি না। যেমন আমরা এটা বুঝি যে জন্মালে মৃত্যু আছে, হ্যাঁ, মানে পৃথিবী তো জন্ম হয়েছে, প্রাণ জন্ম হয়েছে এবং পৃথিবী একটা চলছে। এই পৃথিবীর কি ধ্বংস আছে? ডেফিনেটলি যার সৃষ্টি আছে ধ্বংস আছে, মানে এটা এইভাবেই বলতে হবে। পৃথিবী কিভাবে ধ্বংস হতে পারে? পৃথিবী কিভাবে ধ্বংস হতে পারে? অনেকে বলে জল, অনেকে বলে আগুন। হ্যাঁ, আপনি কি মনে করেন? আমার সবচেয়ে মজার উত্তর মানে বলা যেতে পারে যে পৃথিবী কি করে ধ্বংস হবে? মানুষের দ্বারা ধ্বংস হবে। মানে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তাতে আমরা পৃথিবীর যে লাইফ স্প্যান নিজেরাই কমাচ্ছি। দেখে সেটা তো অন্য একটা পার্সপেক্টিভ, সেই পলিউশন, হ্যাঁ এক্স্যাক্টলি, সবকিছু মিলিয়ে আর কি আমরাই নিজেদের পৃথিবীর আয়ুটাকে কমিয়ে আনছি। এখন দেখছি তাই তো হচ্ছে আশেপাশে, হিমাচল, এক্স্যাক্টলি সব জায়গায় যে সমস্ত জিনিসগুলো হচ্ছে সেগুলো মানে সিভিলাইজেশনের নামে আমরা যেগুলো চালিয়ে যাচ্ছি সেটার জন্য আমরা পৃথিবীর ব্যালেন্সটাকে ডিস্টার্ব করছি আমরা, এই হচ্ছে সমস্যা। দেখে তো আমরা সেটাকে ছেড়ে আমরা যদি কসমিক স্কেলটা ভাবি তাহলে সেই দিক থেকে দেখলে পৃথিবী কীভাবে ধ্বংস হবে, মানে আমি যদি বলি মানে তার উত্তরটা এরকম হতে পারে এই মুহূর্তে হয়ে যেতে পারে। কেন কেউ বলতে পারে এই মুহূর্তে কী করে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? উত্তর হচ্ছে আমি জানি না। যদি একটা ইন্টারস্টেলার কোনো একটা অবজেক্ট আসে বা আমাদের সোলার সিস্টেমের মধ্যে থেকেই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে যদি কোনো একটা বড়সড় অবজেক্ট আসে, এসে পৃথিবীকে একটা ধাক্কা মারে, নিমেষের মধ্যে সমস্ত লাইফ ফর্ম শেষ হয়ে যাবে এক নিমেষে। তার কারণ হচ্ছে এই যে একটা ইম্প্যাক্ট, একটা অ্যাস্টেরয়েড বা কিছু এসে একটা ইম্প্যাক্ট করলো, সেটা যে ইম্প্যাক্ট করে না সেটা কয়েক লক্ষ পরমাণু বোমা বিস্ফোরণের সাথে সমান। তাহলে সে যে এনার্জিটা জেনারেট করবে সেই এনার্জিতে সেই হিটে কেউ বাঁচবে না, মারা যাবে। সেই কারণেই মানে যদি এরকম কেউ বলতে পারে এবার হয় নাকি, একদিন তো হয়নি, একদিন হয়নি বলে কোনো দিন হবে না এটা বলা যায় না। কারণ হচ্ছে এই যে এত অ্যাস্টেরয়েড, এই অ্যাস্টেরয়েডের মধ্যে একটা ক্যাটাগরি আছে যেগুলোকে বলা হয় নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, NEO। কেন এগুলোকে নিয়ার আর্থ নাম দিয়েছে? অবশ্যই পৃথিবীর কাছাকাছি আছে, এবং কাছাকাছি আছে মানে এমনভাবে এদেরও তো একটা অরবিট আছে, এরাও তো ঘুরছে, এদের অরবিটগুলো পৃথিবীর অরবিটকে ইন্টারসেক্ট করে, কাট করে যায়। এবার তাহলে পৃথিবী ঘুরতে ঘুরতে তার অরবিটে এমন একটা জায়গায় পৌঁছলো যখন সেই অ্যাস্টেরয়েডটাও তার অরবিটে সেখানে এলো, তো ধাক্কা তো লাগবেই। যদি ধাক্কা লাগে কিছু করার নেই আমাদের। এখন তো বিজ্ঞান এতটাই উন্নত প্রযুক্তি, আমরা জানতেও পারবো আগে, এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারবো যে 2012 বলেছিল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ও গল্প তো অনেক হয়ে গেল, চলছে, হ্যাঁ সে তো অনেক কিছুই চলছে, সিনেমা হয়ে গেল। ওই 2012 গল্পটা সম্পূর্ণ আলাদা ছিল যদিও। তো এই অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট কেউ যদি বলে যে এইটা প্রেডিক্ট করতে পারি, আমরা পারি, অবশ্যই পারি, কারণ এদের পাথ প্রেডিক্ট করেছি বলেই তো জানতে পারছি যে সেটা পৃথিবীর অরবিটকে ইন্টারসেক্ট করছে। কিন্তু কেউ যদি বলে যে জানতে পারলাম বলে আমরা কিছু করতে পারবো, উত্তর হচ্ছে না, এখন সেই টেকনোলজি আমাদের হাতে নেই যে আমরা পৃথিবীকে আটকে দেবো, আমাদের হাতে নেই, সম্ভব নয়। ফলে যদি আসে কিছু করার নেই, দাঁড়িয়ে দেখতে হবে, দেখতেও পাবো না, ধাক্কা লাগবে সঙ্গে সঙ্গে শেষ, তার বেশি কিছু হবে না। এবার যদি সেসব না হয়, পৃথিবী যদি টিকে যায় নিজের মতন, তাহলে আমি ধরে নিচ্ছি মানে আর কোনো কিচ্ছু হলো না, পৃথিবী পুরো টিকে রইলো তার লাইফ স্টেজ অবধি। তাহলে পৃথিবীর ধ্বংস হবে কার থ্রু দিয়ে? যে তাকে বাঁচিয়ে রেখেছে তার থ্রু দিয়েই, মানে সূর্য। কারণ সূর্য একদিন ধ্বংস হবে। কারণ কি? সূর্যকে নিবে, নিববেই, কিন্তু এইটা দিয়ে নিববে না।
মানে যে জল রাখা জল হয়েছে, হ্যাঁ। কেউ যদি বলে যে আগুন জ্বলছে, অনেকে বলে, জল ঢেলে দিলাম, বাচ্চারা নিভে বলে গেল। যে জল ঢেলে দিলে সুইচ নিভে যাবে। এবং এটা বাচ্চাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, আমরা যখন বলি যে সূর্য কি, বাচ্চাদের বোঝা মানে সূর্য হচ্ছে একটা জ্বলন্ত আগুনের গোলা। জ্বলন্ত আগুনের গোলা যখন, তাহলে জল ঢেলে দিলে নিভে যাওয়ার কথা সিম্পলি, কিন্তু সেই আশাতে জলই ঢালা যাবে আর কি, কারণ নিভবে না, কোনোদিন নিভবে না। কেন? তার কারণ হচ্ছে সূর্যর যে জ্বলা বলতে আমরা যেটা বুঝি, সেই জ্বলা আর একটা কাগজ পুড়ে গেল, সেই জ্বলা দুটো সম্পূর্ণ আলাদা। কেন? কারণ একটা কাগজ যখন আমরা এখানে জ্বালাচ্ছি, ওটা কি জন্য জ্বলছে? অক্সিজেন, অক্সিজেন আছে, আমরা যেটাকে কম্বাশন বলি, সেই অক্সিজেনের জন্য কাগজটা পুড়ে ছাই হয়ে গেল, মিটে গেল। সূর্য কিন্তু ওইভাবে জ্বলে না। সূর্য কিভাবে জ্বলে? ওই যে বললাম, যখন সৌরজগৎ তৈরি হয়েছে, ওই গ্যাস ক্লাউডটা কন্ট্রাক্টেড হয়েছে, অর্থাৎ চাপ বেড়েছে। আমরা জানি গ্যাসের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে যদি চাপ বাড়ে তাহলে তাপ বাড়বে। তাহলে যদি চাপ বাড়ে তাহলে কেন্দ্রীয় অঞ্চলে তাপটা বেড়েছে, এবং ওই গ্যাসের মধ্যে কি ছিল? হাইড্রোজেন। এবার ওই হাইড্রোজেন যখন ছিল, কেন্দ্রীয় অংশে যখন তাপ বাড়তে শুরু করলো, বাড়তে 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 অনেক হাই টেম্পারেচারে পৌঁছলো, কয়েক কোটি ডিগ্রি। তো ওই রকম টেম্পারেচার একটা ঘটনা ঘটে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনে কী হয়? দুটো হাইড্রোজেন পরমাণু জুড়ে যায়, জুড়ে গিয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। তো এই যে হাইড্রোজেন থেকে হিলিয়ামে যে কনভার্সানটা হয়, সেই কনভার্সান হওয়ার সময় কিছুটা তো ভর রূপান্তরিত হয় শক্তিতে, ফলে হাইড্রোজেন টু হিলিয়াম কনভার্ট হলো, তার সঙ্গে কিছুটা এনার্জি রিলিজ করলো। সূর্যের কেন্দ্রে এই বিক্রিয়াটা প্রতি মুহূর্তে ঘটে চলেছে। এটা কিন্তু ওই আগুন জ্বলার মতন ব্যাপার নয়, অক্সিজেনের কোনো প্রশ্ন এখানে নেই। এটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশান, অর্থাৎ পরমাণুর মধ্যে বিক্রিয়া হচ্ছে আমরা বলতে পারি। পরমাণুর যে আমরা জানি দুটো ভাগ আছে, একটা নিউক্লিয়াস। কি হঠাৎ করে কোনো তাপ বেড়ে যেতে পারে? না, বাড়বে ওরকম নয়, তার কারণ বাড়ছে। নির্দিষ্ট ছোটবেলায় যেটা দেখেছি যে মানে 30 ডিগ্রি তাপমাত্রা, মানে গরমকাল, হ্যাঁ হ্যাঁ, এখন 44 45, কোনো কোনো জায়গায় 56ও হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে পৃথিবীতে কোনো কোনো জায়গায় 56ও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে এটা তো ক্রমাগত তাপ, তো এটা সূর্যের তাপ বাড়ছে না? না না, পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার ক্রমশ ইনক্রিজ করছে, এটা আমরা জানি। এটা মানে ডিউ টু ডিফারেন্ট পলিউশন রয়েছে, সেটার জন্য কারণ রয়েছে। আর তাছাড়া শুধু তাই নয়, পৃথিবীর যে পজিশন বা ক্লাইমেট, সেই ক্লাইমেট কিন্তু পৃথিবীর যেই রোটেশন তার উপর ডিপেন্ডেন্ট, এবং তার জন্য কিছু স্লাইট চেঞ্জ হয়, যদিও সেগুলো মানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কতটা সেটা আমাদের জানা নেই, বাট মে বি এফেক্ট করতে পারে। এবার আমি বলছি, এটা ধরো আরো 10 বছর পর, তো আজকে যেমন আমরা আজকে ধরুন 40 ডিগ্রি, তো এটা 10 বছর পর তো আরো 45 ডিগ্রি হতে পারে। হতে পারে 50, মানে পার 10 বছরে তো প্রায় 5 ডিগ্রি করে তো বাড়ছে। হ্যাঁ, এবং সায়েন্টিস্টরা তো বলছেন যে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার, হ্যাঁ, পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 1.5 ডিগ্রি ডিফারেন্স আগে লাস্ট রেকর্ডের যত বছরে হয়েছিল তার প্রায় 10 গুণ বেশি রেটে লাস্ট 1.5 ডিগ্রি বেড়েছে। তাহলে যদি এই রেট হয়, তাহলে তো এবার আমরা দেখবো 50 বছর 100 বছরের মধ্যে 1.5 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে। তাই তো হচ্ছে। যদি সেটা হয়, তাহলে অ্যাভারেজ টেম্পারেচার বাড়তে বাধ্য, সেখানে আমাদের মানে সাস্টেইন করা সার্ভাইভাল আছে, আবার কারা সার্ভাইভ করবে? মানে তার মেন কারণটা তো আমরা এই সেদিক থেকে, মানে সূর্য সেক্ষেত্রে অতটা দায়ী নয়, মানে যতটা আমরা ভাববো আর কি। কারণ সূর্যের ইটসেলফ টেম্পারেচারটাই বিশাল। সূর্যের সারফেস যদি আমরা ভাবি, সূর্যের সারফেসের টেম্পারেচার প্রায় 5,500 ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের সারফেসে। ফলে সেই সারফেস টেম্পারেচারটা যদি 100 ডিগ্রি এদিক ওদিক হয়, তার জন্য পৃথিবীতে যে বিশাল কিছু জিনিস হবে সেটা মনে হয় না, বিজ্ঞানীরাও সেটা অতটা মনে করেন বলে আমার মনে হয় না। কিন্তু সেটা পৃথিবীর ইন্টারনাল কেস যতটা বেশি, সূর্যের ক্ষেত্রে অতটা নয়। সূর্যের মেন শক্তির উৎস, যে কারণে আমরা আলো পাচ্ছি, তাপ পাচ্ছি, এই যে এনার্জিটা, ওই এনার্জিটা কমপ্লিটলি আসছে কিন্তু ওই কেন্দ্রে চলা ওই নিউক্লিয়ার রিয়াকশনটার জন্য, যেটাকে বলা হয় কোর রিজিয়ন। যে কোনো একটা তার একটা কোর থাকে, সেই কোরে এই রিয়াকশনটা হয়। সূর্যের সারফেসে কিন্তু এই রিয়াকশনটা হচ্ছে না, হচ্ছে ওই কোরে। ওই কোর থেকে আস্তে 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 ওই এনার্জিটা রেডিয়েট হচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে। ফলে আমরা যদি জল ঢালি সূর্যের ওপর, জলের সাথে ওটার কোনো সম্পর্কই নেই, তার কারণ ওটা কম্বাশন নয় যে ওই জল ঢেলে দিলে আমরা ওই আগুনটাকে নিভিয়ে দিতে পারবো। জল কেন ঢালা হয় আগুন নেভানোর জন্য? কারণ ওটা একটা শিল্ডের মতন জিনিস তৈরি করে, যেটা অক্সিজেন সাপ্লাইটাকে কাট অফ করে দেয়, যে কারণে আগুনটা নিভে যায়। এই হচ্ছে ব্যাপার। দেখতে একই রকম, কিন্তু মানে সিস্টেমটা পুরো আলাদা। ফলে সূর্যের ওপর তো অক্সিজেনের কারণে সূর্য জ্বলছেই না, তাহলে ওখানে জল ঢালা না ঢালা কোনো প্রশ্নই নেই। ওটা ওর সেন্ট্রালের ওই আগুনটা যতদিন জ্বলছে, এবার ওই আগুনটা যেদিন শেষ হবে, অর্থাৎ হাইড্রোজেন তো আমাদের বাড়িতে যখন গ্যাস সিলিন্ডার আসে, সেটা কি অনন্তকাল চলে? চলে না। গ্যাস শেষ হলেই কাজ শেষ।
তো সেই রকম সূর্যেরও তো হাইড্রোজেন থেকে হিলিয়াম কনভার্সন হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে ওর ফুয়েল, তো একদিন না একদিন জ্বালানি। শেষ তো হবে। এক্স্যাক্টলি, সে কোটি বছর পরে হোক বা 100 কোটি বছর পরে হোক বা 100 বছর পরে হোক। প্রেডিক্টেড আরো 500 কোটি বছর সূর্য বেঁচে থাকবে, এখনো যা প্রেডিকশন। সূর্য এখন মিড লাইফে আছে আর কি, মানে এখন ইয়াং স্টেজ বলা তার যায়। মানে পৃথিবীর মৃত্যু কিন্তু অবধারিত। হবেই, এটা হতে বাধ্য। এবার সূর্য যখন এই তার শেষ পর্যায়ে পৌঁছে যাবে, তখন যখন এই হাইড্রোজেন থেকে হিলিয়াম আর তৈরি হবে না, তার কারণ হাইড্রোজেনই ফুরিয়ে গেছে, তখন সূর্য একটা স্টেজে চলে যাবে যেটাকে আমরা বলি রেড জায়ান্ট বা লাল দানব বলা হয়। কি হবে ঘটনাটা? এই কেন্দ্রে এই নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে, তো তার মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম কনভার্ট হচ্ছে, হতে 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 একসময় হাইড্রোজেন শেষ হয়ে গেল। তাহলে হাইড্রোজেন শেষ হয়ে গেলে হিলিয়াম শেষ। এইবার মজাটা হচ্ছে, সূর্য তো গ্যাসের তৈরি, তাহলে সূর্য যদি গ্যাসের তৈরি হয়, আমায় জেগেও প্রশ্ন করতে পারে তাহলে আমরা সূর্যকে এরকম গোল বলের মতন দেখি কেন? সূর্য তো ছড়িয়ে পড়া উচিত, কারণ গ্যাস তো ছড়িয়ে পড়ে। আমরা যদি একটা ধূপ জেলে এখানে রেখে দিই, ধূপের ধোঁয়াটা কি এক জায়গায় আটকে থাকবে? থাকবে না, ঘরে ছড়িয়ে পড়বে। তাহলে গ্যাস ছড়িয়ে পড়ে, সূর্য কেন ছড়িয়ে পড়ছে না? ন্যাচারাল কোয়েশ্চেন হওয়া উচিত। তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে সূর্যের যেহেতু একটা ভর আছে, মাস আছে, যেখানেই মাস সেখানেই গ্র্যাভিটি। তাহলে মাস যেখানে থাকবে, গ্র্যাভিটি চাইবে ওকে ভেতরের দিকে টানতে। অর্থাৎ সূর্যের যে কোরটা বললাম, ওই কোরের দিকে ও চাইছে সূর্যকে একদম মানে চেপটে দিতে আর কি, কন্ট্রাকশন ওখানে কাজ করছে। কিন্তু ওই যে কেন্দ্রে নিউক্লিয়ার রিয়াকশনটা হচ্ছে না, ওতে যে এনার্জিটা বেরোচ্ছে, সেই এনার্জিটা চাইছে ওকে বাইরের দিকে ঠেলে ফুলিয়ে দিতে। মানে দুটো উল্টো দিকে টানাটানি চলছে। ওর কোরটা চাইছে গ্র্যাভিটির জন্য ওকে চুপসে দিতে, আর বাইরে থেকে একজন ওকে টেনে রেখেছে। মানে যেমন কেউ একটা দরজা রয়েছে, সেই দরজাটা বাইরে থেকে কেউ টানছে, ভেতর থেকে কেউ টানছে, ফলে কি হবে? দরজাটা কোনো দিকেই যাবে না, একই দিকে দাঁড়িয়ে থাকবে। ওই জন্যই সূর্য বড়ও হচ্ছে না, ছোটও হচ্ছে না, দুদিকে টানটা কি সমপরিমাণ টান? হ্যাঁ, ওই ব্যালেন্সটা হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে। এটাই অবাক কাণ্ড। মানে এমনভাবে ওই স্টেবিলিটিটা রয়েছে, যে কারণে সূর্য এরকম একটা গোল চেহারা, এবং সূর্য না প্রত্যেকটা তারা ওই গোল ওই চেহারাটা ধরে রেখে ওই একই জায়গায় স্টেবল হয়ে আছে। ক্যালকুলেট করে দেখা যায় যে এই যে ব্যালেন্স, এই দুটো ফোর্সের মধ্যে যদি কয়েক পার্সেন্টের ডিফারেন্স হয়, আইদার সূর্য ছড়িয়ে পড়বে, না হলে সূর্য ছোট হয়ে যাবে। যে কোনো একটা হবেই, একটা ফাইন টিউন্ড আছে বলে সূর্য এই গোল অবস্থায় রয়েছে। সূর্য ছোট হয়ে যায় তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, এবার তো ওই জায়গাটাতেই যাচ্ছি। ধরুন কোরের রিয়াকশন বন্ধ হয়ে গেল, তার মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে না। তাহলে হাইড্রোজেন থেকে যদি হিলিয়াম না হয়, তাহলে ওই বাইরের দিকে যে চাপটাও দিচ্ছিল, যে শক্তিটা বিকিরণ করছিল, সেই শক্তিটা আর নেই। তাহলে সেই শক্তি যদি না থাকে, তাহলে এবার কে টেক ওভার করবে? গ্র্যাভিটি। তাহলে ভেতরের দিকের টানটা কিন্তু আছে, বাইরের দিকের টানটা নেই। তাহলে কি হবে? যা জিনিসপত্র ছিল ভেতরের দিকে আসতে শুরু করবে, তার মানে জিনিসটার ওপর চাপ বাড়বে। এবার সেই আবার এক কথা, গ্যাসের ওপর যদি চাপ বাড়ে, তাপ বাড়বে। তাহলে এবার যেই তাপটা বাড়বে, তখন ওই যে কোরটা ছিল, ওই কোরের গায়ে যে হিলিয়াম হাইড্রোজেন অল্প ছিল, সেটার মধ্যে তাপটা এতটাই বেড়ে যাবে, ওইগুলোর মধ্যে আবার নিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যাবে ওই কোরের সারফেসে। যখন কোরের সারফেসে ফিউশন তৈরি হবে, আবার টেম্পারেচার বাড়বে, ফলে তখন ওই গ্যাসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকবে। এবং যত বড় হবে, আর তো ফিউশন হচ্ছে না, ও ক্রমশ ছড়াতে থাকবে এবং ঠান্ডা হতে থাকবে। এবার কোনো একটা জিনিস, আমরা যেমন কেউ কামারশালে যদি যাই, লোহা গরম করে, হ্যাঁ, যখন লোহা খুব গরম থাকে, তখন কিন্তু সাদাটে লাগে। যত আস্তে আস্তে ঠান্ডার দিকে যায়, তখন কিন্তু লালচে হয়ে যায়, লালচে হয়ে তারপর আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে ফিরে আসে। অর্থাৎ লালচে লোহা কিন্তু সবচেয়ে কম টেম্পারেচার, যত সাদা থাকবে বা ব্লুইশ থাকবে, তত কিন্তু বেশি টেম্পারেচার। ফলে যখন এই কোরের ওপরের লেয়ারটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তাহলে টেম্পারেচার তো আর বাড়ছে না, তাহলে কি হবে? আস্তে আস্তে ঠান্ডা হবে। তাহলে যত ঠান্ডার দিকে যাবে ওর সারফেসটা, আমরা রংটা কীরকম দেখবো? তাহলে লালচে। তাহলে ওইটাই হচ্ছে ওই জন্য লাল দানব, রেড জায়ান্ট। এবং সূর্য এরকম আস্তে 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 একসময় ফুলতে থাকবে, যখন ওর কোরের হাইড্রোজেন থেকে হিলিয়াম আর হচ্ছে না। ওই ফুলতে ফুলতে ধ্বংস হয়ে যাবে। ওইটাই তো হবে, কারণ ওটা ফুলতে ফুলতে এত বড় হবে। এখন যে সূর্য থেকে আমাদের দূরত্ব হচ্ছে কত, 15 কোটি কিলোমিটার না কত আমরা বলি, সেই ডিস্টেন্সটা অলমোস্ট 0 হয়ে যাবে। সূর্য এত বড় হয়ে যাবে, তখন রেড জায়ান্ট হবে। পৃথিবীর মৃত্যু সূর্যের তাপে। এক্স্যাক্টলি। ফলে পৃথিবী সমস্ত কিছু তার বহু আগেই, মানে রীতিমতো জলে মৃত্যু আছে, জলে, কিন্তু না, পৃথিবীর মৃত্যু হিটে যা হবে, হিটে হবে। এবং সেই হিটে আলটিমেটলি কিছুই হবে না। যা লাইফ ফর্ম আছে, সবার আগে কি হবে? জলটা ভেপোরাইজড হয়ে যাবে। যে মুহূর্তে লিকুইড ওয়াটার আর থাকবে না, লাইফ সাস্টেন করা, এই লাইফে সাস্টেন করা মুশকিল হয়ে যাবে। ফলে সেটা হিটে নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ফলে সূর্য মানুষকে, যারা বিশ্ব নেতা, তাদেরকে তো আরো অনেক বেশি, মানে এখন থেকে তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত। যদি এরকম কোনো জায়গা তৈরি করতে পারে তারা, সেই জন্যই চেষ্টা করা হচ্ছে যে সত্যি চাঁদে বসবাস করা যায় কিনা। যদি চাঁদে কেউ বলবে পৃথিবী ধ্বংস হলে তো চাঁদও যাবে, ঘটনা। এই এত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কি করে?
আবহাওয়ার পরিবর্তন অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে ডিউ টু পলিউশন, এক কথায় বললে পলিউশন এবং আমাদের এখনকার যা আমরা যেমন লাইফস্টাইল, আগে ছোট দেখেছি শরৎকাল, বসন্তকাল, Exactly, বর্ষাকাল, প্রত্যেকটা distinction গ্রীষ্মকাল, বোঝা যেত। শীতকাল। এখন শীতে শীত নেই, বর্ষাতে বর্ষা নেই, গ্রীষ্মতে বর্ষা। এভারেজ টেম্পারেচার যদি ইনক্রিজ করে হ্যাঁ। তাহলে তো কিছুতেই আমরা সেই টেম্পারেচার পাবো না, সেই টেম্পারেচারের জায়গাটা চেঞ্জ হয়ে যায়। আমরা গত 50 বছর আগে যা টেম্পারেচার ছিল এখন সেই টেম্পারেচার নেই, ফলে সেই জিনিসটা চেঞ্জ হতে বাধ্য। ফলে পৃথিবীর ওপর যেরকম কন্ডিশন এখন চলছে, সেই কন্ডিশনগুলো যদি চলতে থাকে তাহলে অবভিয়াসলি এই টেম্পারেচারগুলো বাড়বে এবং মানে সেক্ষেত্রে ইন্টারনাল হিট আগেই বাড়বে। এবার তাছাড়া পৃথিবী ধ্বংস হওয়ার তো অন্যান্য এই যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো তো অন্য কারণ, মানে এগুলো তো চলতেই থাকবে, এগুলো শেষ হবে না। আর পৃথিবী ধ্বংস অনেক কারণে হতে পারে, বাট ডিউ টু সূর্য একদিন না একদিন হবেই, এটুকু বলতে পারা যায়, মানে হবেই, এটা অনিবার্য, এটা হতে বাধ্য। আমাদের সূর্যও ধ্বংস হবে, পৃথিবীও ধ্বংস হবে। এবং দা স্কাই ওয়াচার যে অ্যাসোসিয়েশনটা, এটা কি, এটা এদের ফাংশনটা কি, এরা কি কাজ করে? স্কাই ওয়াচার্স অ্যাকচুয়ালি সংগঠনটা অনেক দিনের, প্রায় 48 বছর হয়ে গেছে। 48 বছর? হ্যাঁ, মানে এটা একটা মজার ব্যাপার। এই যে ভয়েজার বললাম 1978, ভয়েজার যে বছর লঞ্চ হয় অ্যাসোসিয়েশন সেই বছর প্রতিষ্ঠিত হয়। তো ফ্রম 1978 কে লঞ্চ করেছিলেন প্রথম এটা? স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি সেই সময়ের বেশ কিছু মানুষ ছিলেন যারা মানে বিজ্ঞান মনস্ক ব্যক্তি, যারা মনে করেছিলেন যে সায়েন্সের ডিফারেন্ট ফর্মকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, মানে সায়েন্স পপুলারাইজেশন অ্যাজ আ হোল, এইটা নিয়ে কাজ করা। ফলে সেই সময় একই সাথে অনেকগুলো সংগঠন তৈরি হয় এবং স্কাই ওয়াচার্স তৈরি হয় সেই উদ্দেশ্যটা নিয়ে যে মানুষকে আকাশ সম্পর্কে জানাতে হবে। তো সেইটা নিয়ে সেই সময়ের যারা ছিলেন তাদের মধ্যে শ্রদ্ধেয় অনেকে আছেন। শঙ্কর চক্রবর্তী মারা গেছেন, না এটা ওয়েস্ট বেঙ্গলেই হয়েছিল। হ্যাঁ, শঙ্কর চক্রবর্তী আছেন, আশিস মুখার্জি স্যার আছেন, গৌরীপ্রসাদ ঘোষ, মানে এরকম অনেক মানুষ, মানে সবার নামও আমি করতে পারছি না আর কি। পরবর্তীতে সোমেন মুখার্জি স্যার, রানা খান স্যার, এরা সমস্তরা যুক্ত হয়েছেন। তো এরা সেই সময় যখন অ্যাসোসিয়েশন তৈরি হয় একটাই উদ্দেশ্য ছিল যে সায়েন্স পপুলারাইজেশন, এবং সবাই জানে যে এই আকাশ, গ্রহ, নক্ষত্র এই সমস্ত নিয়ে কিন্তু কুসংস্কারও অনেক বেশি, প্রচুর। তো সেই জায়গাটাকে যদি দূর করতে হয় তাহলে মানুষের মধ্যে এটাকে আরও বেশি করে প্রচার করতে হবে। আমরা শনিকে ভয় পাই, কিন্তু শনির আসল চেহারা যদি কাউকে টেলিস্কোপে দেখানো হয় তাহলে সে বারবার ঘুরে এসে দেখবে। সবচেয়ে সুন্দর তো হ্যাঁ, শনিকে লাগে। এবং এক্স্যাক্টলি, এবং তাহলে সেই ফিলটা যদি কাউকে দিতে হয় তাহলে তো সেটাকে আমাদের দেখাতে হবে। যে কারণে সেই সময় তৈরি হয় এবং তারপর থেকে 48 বছর, আমি লাস্ট 10 বছর যুক্ত আছি এই অর্গানাইজেশনের সঙ্গে। 10 বছর হয়ে গেল? হ্যাঁ, আমার 10 বছর হয়ে গেছে এই অর্গানাইজেশনে, তারও বহু আগে থেকে অনেকে আছেন। মানে সেই সময় থেকেই মানে সে গ্রামে হোক, আপনি স্কুল কলেজ, তথাকথিত পুরো রিসার্চ করেন? রিসার্চের কাজ একটা, পপুলারাইজেশনের কাজ একটা, আমাদের নিজস্ব কিছু কোর্স চলে, ওয়ার্কশপ চলে, বিভিন্ন স্কুল কলেজে প্রোগ্রাম চলে। ডিপেন্ড করছে আপনি মানে বিজ্ঞানটাকে হ্যাঁ, কারণ স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনে যারাই যুক্ত তারা প্রত্যেকেরই একটাই কমন পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে আকাশের প্রতি ভালোবাসা। আমরা জাস্ট আকাশ ভালোবাসি, এইটা আকাশ দেখতে ভালোবাসি, আকাশ দেখাতে ভালোবাসি। ফলে এবং কুসংস্কারগুলো আছে এগুলো কি নিয়ে কথা হয়? প্রচুর, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, প্রচুর। এই যে গ্রহণ, এই কিছুদিন আগে গেল, ব্যাপারটা একটু যদি বলো। গ্রহণ সিম্পল ব্যাপারটা কি? সিম্পল ব্যাপারটা বললে হচ্ছে যে ছায়া, মানে আমরা তো বলি ছায়ার খেলা, আর কিছুই নয়। যে সূর্য আছে, পৃথিবী আছে, চাঁদ আছে। এই যে কালকে একটা গেল চন্দ্রগ্রহণ, গেল, এত অনেক মানুষগুলো 9টার মধ্যে খেয়ে নিতে হবে, মানে 9টার পর রান্না করা যাবে না, মজার কথা একটা বলি, এগুলো কি সত্যি কুসংস্কার নয় কি? অবশ্যই কুসংস্কার। মানে আমি তো ওইটার মজার কথাটা বলছি যে আমরা যখনই কোনো গ্রহণ হয়, আমরা যদি একটা অবজারভেশন অ্যারেঞ্জ করতে পারি, আমরা এটা আমাদের একটা প্র্যাকটিস যে যখন গ্রহণ হবে আমরা তখন খাওয়া দাওয়া করি, এবং এটা পাবলিক প্রোগ্রামে করি। তার কারণ একটাই, আমরা এই জিনিসটা দেখাই যে আমরা খাচ্ছি, আমাদের কিছু মানি না। অবশ্যই এখন সেই মানাটা অনেক কমে গেছে, এবং ব্যাপারটা এই জিনিসটাই যে জিনিসটা কি, সূর্য, পৃথিবী, চাঁদ, হয় চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ছে, নাহলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ছে। যখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ছে, চাঁদের আলোটা ঢেকে যাচ্ছে পূর্ণিমার সময়, তাহলে চন্দ্রগ্রহণ হচ্ছে। আর যখন চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ছে অমাবস্যার সময়, তখন পৃথিবীর একটা অংশ থেকে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, তখন পৃথিবীর সেই অংশে সূর্যগ্রহণ হচ্ছে। এবার মজার ব্যাপার, ধরুন কেউ বলছে সূর্যগ্রহণের সময় খাবে না। কেন খাবে না? কারণ ওই অংশে নাকি ছায়া পড়ছে। আচ্ছা, ওখানে ছায়া পড়লো তাতে আমার কি যায় আসবে? আমরা দিনের বেলা যখন প্রচণ্ড রোদ্দুর হয় ছাতা ব্যবহার করি না? ছাতা যখন খুলি তাহলে সেই ছাতার ছায়ার মধ্যে তো আমরা নিজে খুব আরামে যাই, তাহলে সেখানে তো আলটিমেটলি সূর্যের আলোরই ছায়া আমার গায়ের ওপর পড়ছে, সেই ছায়া আমি তৈরি করছি। তাহলে গ্রহণের সময় চাঁদের ছায়া আমার গায়ে পড়লে কি যায় আসবে? চাঁদ যদি ছাতার মতো ধারণা যে ওখান থেকে কিছু রে উৎপন্ন হয় বা কিচ্ছু হয় না, জীবাণু তৈরি হয়, যদি রে আসে সেই রেটা প্রতি মুহূর্তে এখনো আসছে, আগেও আসবে, সব সময় আসবে। সূর্য না থাকলেই যদি জীবাণু বাড়তো তাহলে প্রতিদিন রাতে জীবাণু বাড়ার কথা ছিল?
তো সেটা তো বাড়ে না, বা সেটার জন্য তো আমরা খাওয়া দাওয়া বন্ধ রাখিনি। তাহলে সেটা যদি নাই রাখি তাহলে এটা কেন রাখবো? এটা সিম্পল একটা ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবী, সূর্য, চাঁদ এদের একটা পার্টিকুলার অ্যালাইনমেন্টের জন্য ঘটে চলেছে নির্দিষ্ট কিছু সময় অন্তর। ফলে এটার সঙ্গে পৃথিবীর ছায়াও প্রতিদিন অনেক পড়ছে। নক্ষত্র দেখেছি যে মানে মানে সারি সারিতে থাকে বা একসাথে থাকে, গুচ্ছ আকারে থাকে, এগুলোর কি কোনো কারণ আছে? কারণ আছে বলতে আছে, মানে সেগুলোর মেন কারণগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এইটা যেটা বললেন এটা মেনলি স্টার ক্লাস্টার যেগুলোকে আমরা বলি সেইটা সম্পর্কে বলতে হয়। স্টার ক্লাস্টার দু ধরনের আমরা দেখি, একটাকে বলে ওপেন ক্লাস্টার, একটাকে বলে গ্লোবিউলার ক্লাস্টার। তো এই যে দুটো ধরনের তারা, ওপেন ক্লাস্টার হচ্ছে আমরা দেখতে পাই একটা জায়গায় অনেক তারা ছড়ানো ছেটানো মতন রয়েছে, মানে তাদের মধ্যে অনেক ফাঁক রয়েছে আর কি। আর গ্লোবিউলার ক্লাস্টারগুলো আমাদের থেকে অনেকটা দূরে আছে এবং একদম তারার থোকা, কয়েক লক্ষ তারা সেখানে আছে। আর ওপেন ক্লাস্টার যেগুলোকে বলা হয় মুক্ত তারাগুচ্ছ, সেখানে কয়েকশো থেকে কয়েক হাজার তারা থাকতে পারে। কেন এরকম একটা গোছায় থাকে? ওপেন স্টার ক্লাস্টারগুলোর ক্ষেত্রে যেটা বলা হয় যে একটা কমন কোনো ইন্টারস্টেলার মেঘ থেকে ওই সবকটা তারা তৈরি হয়েছিল। কমন একটা মেঘ থেকে সব তারা তৈরি হওয়ার ফলে আমরা একই জায়গায় ওদেরকে কাছাকাছি দেখতে পাই, সেই কারণেই ওপেন স্টার ক্লাস্টারগুলো হয়তো হয়েছে। গ্লোবিউলার ক্লাস্টারগুলো ঠিক কেন তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে এইটা এখনও খুব পরিষ্কার আইডিয়া আমাদের নেই, এবং এদের রিজিয়নটাও খুব অদ্ভুত। মানে মিল্কি ওয়ে যেটা আমরা বললাম আকাশগঙ্গা, সেই আকাশগঙ্গা তো বললাম একটা চাকতির মতন, ওরা কিন্তু এই যে ওপেন ক্লাস্টারগুলো ওরা কিন্তু এই চাকতির সাথে ঘোরে আর কি। গ্লোবিউলার ক্লাস্টারগুলো কিন্তু এই চাকতির সাথে ঘোরে না, ওরা এইটা যদি মিল্কি ওয়ের চাকতি হয় তাহলে এর অ্যারাউন্ডে এরকম একটা রিজিয়ন আছে যেটাকে বলা হয় হেলো রিজিয়ন, ওরা ওই হেলো রিজিয়নটায় ঘোরে। মানে এদের কেন ওই রকম মোশন, কিভাবে এদের সৃষ্টি হয়েছে, ওখানে অনেক পুরনো তারাও দেখা যায়, ফলে এরা অনেক আগে তৈরি হয়েছে এটাও বোঝা যায়। কিন্তু কিভাবে এক্স্যাক্টলি এরা ফর্ম করলো বা কেন এত পুরনো এরা কেনই বা ওই রিজিয়নে ঘোরে, এইগুলোর এক্স্যাক্ট এক্সপ্লেনেশন এখনও পরিষ্কারভাবে আমাদের জানা নেই। ফলে গ্লোবিউলার ক্লাস্টারগুলো এখনও মানুষের পয়েন্ট অফ ইন্টারেস্ট, সায়েন্টিস্টদের পয়েন্ট অফ ইন্টারেস্ট যে এটা কীভাবে এদের ইভলিউশনটা হয়েছে। ওপেন ক্লাস্টারটা সম্পর্কে খানিকটা আইডিয়া আমাদের রয়েছে যে ওটা একটা কমন ক্লাউড থেকে তৈরি হয়েছে, সেই জন্য একই জায়গায় আমরা দেখছি এবং তাদের ফরমেশনগুলো পাল্টায় আসতে। এই যে সপ্তর্ষি মণ্ডল যাকে এখন আমরা জিজ্ঞাসা চিহ্নর মতন দেখি সুন্দর দেখতে, ওইটা চিরকাল এরকম জিজ্ঞাসা চিহ্নের মতো ছিলও না, ভবিষ্যতেও থাকবে না, মানে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে তারাগুলো তো নিজেদের একটা গতি আছে, নিজেদের একটা পাত আছে, তো সেই পাথে যখন তারা সরবে আজ থেকে কয়েক হাজার কয়েক লক্ষ বছর পরে আলটিমেটলি এক একটা তারার জায়গা অবস্থান এক এক রকম হবে। তাহলে তখন এখন ওদের যে অবস্থান তাতে আমাদের একটা জিজ্ঞাসা চিহ্নর মতন লাগে, তো তখন যখন ওরা এদিক ওদিক সেদিক হয়ে যাবে তখন সেটা জিজ্ঞাসা চিহ্নর মতন লাগবে না, তখন চেহারা পাল্টে যাবে। ফলে আমরা এই যে এত কনস্টেলেশন দেখি, এত কিছু বলি, তো সেই কনস্টেলেশনগুলো কিন্তু এখন তারাগুলোর অ্যারেঞ্জমেন্ট যেভাবে রয়েছে সেইটা অনুযায়ী আজ থেকে কয়েক লক্ষ বছর আগে বা কয়েক লক্ষ বছর পরে এই অ্যারেঞ্জমেন্ট মোটেই ছিলও না, থাকবেও না। এবং আমরা এই যে বলি না যে অমুক কনস্টেলেশন, আজকে টরাস কনস্টেলেশনে অমুক জিনিস আছে ফলে এইটা হবে। এই যে টরাস, বৃষ রাশি আমরা বলি, টরাস কনস্টেলেশন, একটা ষাঁড়ের মতন চেহারা আমরা কল্পনা করি। মানে জিনিসটা খুব অদ্ভুত। কেন অদ্ভুত? কারণ প্রথম কথা হচ্ছে এটা কিন্তু মানুষেরই কল্পনা, এটা সবার আগে বুঝতে হবে। মানুষেরই যদি কল্পনা হয় তাহলে সেটা ওইভাবে আমাদেরকে সব কিছু এফেক্ট করবে, এই করবে ওই করবে, এই ব্যাপারটার কিন্তু কোনো ভিত্তি নেই। কেন ভিত্তিটা নেই? তার কারণ হচ্ছে এই কনস্টেলেশন জিনিসটা, এই যে ফিগারটা, এই জিনিসটাই এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? আমরা কাল্পনিক এঁকেছি বলে না, তা নয়। আমরা যখন একটা, ধরুন আপনি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন, গঙ্গার ধারে যখন দাঁড়িয়ে আছেন উল্টো পাড়টা দেখা যায়, উল্টো পাড়ের বাড়ি ঘর কলকারখানা অনেক কিছু দেখা যায়। তো তা আপনার কি মনে হয় বাড়ি ঘর কলকারখানা সবই যেন একই লাইনে রয়েছে? আমরা কি বুঝতে পারি না? হ্যাঁ, গাছটা আর বাড়িটা মনে হয় যেন পাশাপাশি রয়েছে, তাদের মধ্যে ডেপথ আমরা বুঝতে পারি না। এই যে আকাশে এত তারা আমরা দেখি, এই তারাগুলোর মধ্যে একটা তারা থেকে আরেকটা তারা বহু দূরে আছে, কিন্তু দু তিনটে পৃথিবী কি কয়েক কোটি পৃথিবী ধরে যেতে পারে। মানে ফর এক্সাম্পল বলছি, একটা তারার দূরত্ব, হ্যাঁ, একটা তারার দূরত্ব আমাদের থেকে 60 আলোকবর্ষ, তো আরেকটা তারার দূরত্ব আমাদের থেকে 600 আলোকবর্ষ। তো ভাবুন, একটা থেকে আরেকটা 10 গুণ দূরে আছে, আমাদের থেকে একটা তারা যত দূরে আছে তার 10 গুণ দূরে আছে। এইরকম মানে এক্সাম্পল বলছি, লুপধক সিরিয়াস বলে যে তারাটা আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা, খুব বিখ্যাত একটা তারা, এই সিরিয়াস তারাটা আমাদের থেকে দূরত্ব হচ্ছে 8 আলোকবর্ষ। আর বিটলজিউস বলে একটা তারা আছে, কালপুরুষের লাল কাঁধ একটা লাল তারা দেখা যায়, সেই তারাটার নাম হচ্ছে বিটলজিউস, আর্দ্রা।
সেই তারাটার আমাদের থেকে প্রায় দূরত্ব হচ্ছে 560 আলোকবর্ষ। তাহলে দুটো তারা মোটেই একই লেভেলে নেই, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যখন আকাশের দিকে তাকাই আমরা ওই গ্যাপটা বুঝতে পারি না। আমরা যখন আমাদের পৃথিবীকেও কি এইভাবে লাগে তারার মতো দেখতে লাগে? হ্যাঁ, যদি অন্য কোনো জায়গা থেকে আমরা পৃথিবীকে দেখি তাহলে লাগবে, তাই একটা ডটের মতোই লাগবে। এবং যে কারণে সেই কার্ল সেগানের এই একটা বিখ্যাত উক্তি আছে, দ্য পেল ব্লু ডট। ভয়েজার যখন বেরিয়ে চলে যাচ্ছিল তখন উনি একবার বলেছিলেন ভয়েজারের ক্যামেরাটা ঘুরিয়ে পৃথিবীর একটা ছবি তুলতে। যখন প্রায় একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে ভয়েজার, তখন ভয়েজারের ক্যামেরাটা একবার ঘোরানো হয়েছিল পৃথিবীর একটা ছবি তোলার জন্য, এবং সেখানে দেখা গেছিল একটা এরকম স্ট্রিপের মধ্যে, ঝাপসা একটা স্ট্রিপ, তার মধ্যে একটা ছোট্ট দানা, ছোট্ট একটা নীলচে দানা, ঠিক একটা বালির দানার সাইজের। সেইটা থেকে কার্ল সেগানের সেই বিখ্যাত উক্তি, দিস ইজ দ্য পেল ব্লু ডট হোয়ার উই অল লিভস। আমরা সবাই আছি এই জায়গাটাকে, এক ছোট্ট দানা, মানে বাইরের থেকে দেখলে এরকমই লাগে, উই আর সো ইনসিগনিফিকেন্ট এই মহাবিশ্বের কাছে, মানে ইউনিভার্স এতটাই বড় জায়গা আছে। এবার তারাগুলোর মধ্যে এই গ্যাপটা তো আমরা বুঝতে পারি না, তাহলে আকাশকে আমরা কিভাবে দেখি? যেরকম আমরা সিনেমা দেখি, একটা স্ক্রিনের মতন, একটা প্রজেকশনের মতন। তাহলে সেই স্ক্রিনে আমরা মনে মনে পাশে তারা জুড়ে অনেক কিছু ফিগার বানাবো, অনেক রকম ভেবে নিই, এটা যেটা গরুর মতো দেখতে, এটা চাঁদের মতো দেখতে। হ্যাঁ, তো একটা যখন আমরা ষাঁড়ের মতন একটা ফিগার তৈরি করছি আকাশের গায়ে, হাতির মতো দেখতে পাই, হ্যাঁ অনেক কিছু বানাই এরকম, আমরা ষাঁড়, ভাল্লুক, ভেড়া, এরকম অনেক আছে, এটা ওটা মিলিয়ে তো করা যেতে পারে। হ্যাঁ, এইবার সেই যে ফিগারটা তৈরি করছি, তাহলে অ্যাকচুয়ালি তারাগুলো একটা প্লেনেই নেই। আমরা যে আঁকছি, এই আঁকাটাই পুরো আমাদের ইচ্ছে মতন, আমরা যেভাবে দেখছি সেইভাবে, মানে এগুলো নিয়ে কবিতা করা যেতে পারে। এক্স্যাক্টলি, কল্পনা করে কবিতা, এগুলো কল্পনা, জাস্ট কল্পনা। বাস্তবটা সম্পূর্ণ আলাদা। এগুলো এই কনফিগারেশনে এইটা আছে বলে ওইটা কনফিগারেশনটাই নেই, সোজা কথা। তাহলে শুরুর যে জায়গাটা নিয়ে শুরু করেন একদল মানুষ, সেই জায়গাটাই আমি বলছি সেটা নেই। তার কারণ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। তো সেইটা যদি এক্সিস্ট না করে, আমাদের অ্যাকচুয়ালি কী দরকার? আমাদের তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে সায়েন্স, তাদের যে ওরিয়েন্টেশন, সেইগুলো জানা দরকার। অনেকে বলবেন যে আগেকার দিনের মানুষরা তো এগুলো ভেবে গেছেন, স্বাভাবিক, কারণ তারা এই সায়েন্সটা জানতেন না, তাদের কাছে এটা অচেনা ছিল। আমরা এখনও কোনো একটা অচেনা জায়গায় যাওয়ার আগে 10 বার চিন্তা করি। কেন করি? জায়গাটা আমাদের অচেনা। তাহলে আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে মানুষ যখন আকাশ দেখেছে, হঠাৎ করে একটা উল্কা দেখেছে বা একটা ধূমকেতু দেখেছে, তার ওরকম বড় ল্যাজ, সে জানে না ওটা কি, তারা ভয় পাবে না, একটা নাকি প্রেয়ার করলে সেটা সার্থক হয়ে যাবে। তাহলে তারা, এটাও তো একটা কুসংস্কার, সবসময় কুসংস্কার, অবশ্যই কুসংস্কার। কারণ এই যেটা বললেন, এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমি একটা জিনিস বলে দিতে চাই। আমরা বলি তারা খসা, তাই না? এই জিনিসটা তাই বলা হয়। তারা খসে না, অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে উল্কা, মিটিওর বলতে আমরা যেটা বুঝি। সেটা একটা এরকম প্রচুর এরকম ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে আমাদের চতুর্দিকে। সেই ধুলোবালি কণা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে, তখন ঘষা খেয়ে জ্বলে ওঠে, সেইটাকেই আমরা দেখি উল্কা। ফলে এর সঙ্গে তারা খসে পড়ার কোনো সম্পর্কই নেই। এবং এই উল্কা প্রতি রাতে একটু অন্ধকার আকাশ যদি হয়, লক্ষ লক্ষ দেখতে পাই, এরকম লক্ষ লক্ষ না পেলেও কয়েকটা তো দেখতেই পাবে। এবং প্রত্যেক মাসের কিছু নির্দিষ্ট সময় আছে, যে কিছু সময় কিছু বিখ্যাত উল্কা বৃষ্টি হয়, যখন আমরা অ্যাকচুয়ালি, আপনি যেটা বলছেন, শয়ে শয়ে দেখা যায়, তখন ওই পার্টিকুলার ওই সময়ে আমরা কিন্তু এরকম ঝাঁকে ঝাঁকে উল্কা পড়তে দেখি। না, ছাদে রাত্রিবেলা শুয়ে থাকলে দেখা যায়, মানে কিছু তো দেখা যায়, যখন মানে আকাশটা দেখা যায়, তখন কোথাও না কোথাও কিছু না কিছু একটা পুরো অন্ধকার আকাশ থাকলে আপনি সারা রাত যদি দেখেন, আপনি 10-12টা মিটিওর এমনি আরামসে দেখতে পাবেন। এটা দেখাই যায়, যে কোনো অন্ধকার আকাশে দেখা যায়। ফলে ওই তারা খসা ব্যাপারটা আমার এটা যেন স্বপ্ন সার্থক হয়। হ্যাঁ, মানে এগুলো মানুষের কি বলবো, কল্পনা, এগুলো ইচ্ছে, ভাবলে ভালো লাগে, তো ভালো লাগতে কোনো ক্ষতি নেই, দুঃখ হবে। হ্যাঁ, সেটা পেলে কিছু করার নেই। কিন্তু ব্যাপারটা এরকম যে ভালো লাগতে পারে, সেটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না, কিন্তু বিজ্ঞানটা ওইটা নয়। এক্স্যাক্টলি, তার বিশ্বাস, বিজ্ঞান না। হ্যাঁ, তো বিজ্ঞানের দিক থেকে যদি বলা হয়, যুক্তির দিক থেকে বললে, তারা খসা আমি মুখে বলতে পারি, অ্যাকচুয়ালি তো তারা খসছে না। ফলে সেইখানেই তারা খসে পড়ার কোনো ব্যাপার নয়। তারা শেষ হয় তখনই যখন তার মৃত্যু হয়। ফলে তারার মৃত্যু সে এক অদ্ভুত ঘটনা, মানে সে যখন এক একটা তারার এক এক রকমভাবে মৃত্যু হয়, সেটাও একটা, মানে যদি আমরা অপেক্ষা করছি যে বিটলজিউস যে তারাটা বললাম, আমরা জিজ্ঞেস করতাম যে নক্ষত্রদেরও কি মৃত্যু আছে? হ্যাঁ, অবশ্যই। ওই যে বললাম সূর্য, কিন্তু সূর্যের মারা যাওয়া আর যে বিটলজিউস বলে যে তারাটা বলছি, সেই তারাটার মৃত্যু সম্পূর্ণ আলাদা রকম হবে। এবং এই জায়গাটা একটা অদ্ভুত জিনিস ঘটে, মানে যেটা আমাদের পুরো ইউনিভার্সের বা আমাদের কি বলবো, পৃথিবী থেকে যদি অবজার্ভ করতে পারি আমরা, তার একটা মানে সবচেয়ে শক্তিশালী একটা ঘটনা, সেটাকে বলা হয় সুপারনোভা এক্সপ্লোশন। ওই যে বললাম না, যে যখন হাইড্রোজেনটা শেষ হয়ে যায়, তখন হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হয়ে যায়, এবং যখন সে হাইড্রোজেন থেকে হিলিয়ামে তৈরি হয়ে গেল, সূর্যের মতন একটা তারার কথা আমি বলছি, হাইড্রোজেন থেকে হিলিয়ামে যখন কনভার্ট হয়ে গেল, তখন ওই
অভিকর্ষের জন্য ওই কোরটা আস্তে আস্তে চাপতে থাকছে। ওই চাপের ফলে তখন কিন্তু আবার কিছু নিউক্লিয়ার রিয়াকশান হয়। নিউক্লিয়ার রিয়াকশান হয় কি, কার্বনে কনভার্ট হয়ে যায়। কার্বনে যখন কনভার্ট হয়ে যায়, কার্বন যথেষ্ট মানে কি বলবো স্টেবল একটা এলিমেন্ট, যেটার থেকে ফার্দার আর কনভার্সন হয় না। যদি ভরটা সূর্যের মতন ভরের কোনো তারা হয়, তখন কি হয়, তাহলে কার্বনে যখন কনভার্ট হয়ে গেল, ওটা কার্বন তৈরি হয়ে গেল এবং বাইরেটায় সেই প্রচণ্ড হিট রয়েছে। ওই হিটে আশেপাশের যে গ্যাসটা, ওই গ্যাসটা ছড়িয়ে পড়ে এবং যেটাকে আমরা বলি প্ল্যানেটারি নেবুলা। এর সঙ্গে প্ল্যানেটের কোনো সম্পর্ক নেই। আগেকার দিনে মানুষ যখন অবজার্ভ করেছিল, দেখেছিল এরকম গ্যাস ছড়িয়ে আছে, মাঝে একটা উজ্জ্বল বিন্দু মতন দেখা যাচ্ছে। ওই উজ্জ্বল বিন্দুটাকে বলা হয় অ্যাকচুয়ালি হোয়াইট ডোয়ার্ফ, আমরা শ্বেত বামন বলি। তো ওই হোয়াইট ডোয়ার্ফ যেটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু একটা তারার ধ্বংসাবশেষ বলা যায়। মারা যাওয়ার পর যে বস্তুটা তৈরি হয়েছে, সাইজ কত বড় হয়, বেশি বড় হয় না, আমাদের পৃথিবীর মতন সাইজ হয় আর কি। তো যেদিন সূর্য মারা যাবে, তো সূর্য মারা যাওয়ার পর ওর যে মানে পৃথিবীর মতো সাইজের হবে এবং সেটা একটা রকম সাদা বলের মতন জিনিস তৈরি হবে, যার ভেতরটা হবে কার্বন। তো এইটা হচ্ছে একটা হোয়াইট ডোয়ার্ফ। মজাটা হচ্ছে সূর্যের থেকে যদি বেশি ভরের তারা হয়, এবং সেগুলো আদৌ আছে কিনা, প্রচুর তারা আছে যেগুলো সূর্যের থেকে অনেক বড় এবং অনেক বেশি ভরের। সূর্যের থেকে ভর কতটা বেশি, যদি সূর্যের যা ভর, সেই ভরের থেকে যখন সূর্য ধরুন ধ্বংস হয়ে গেল, হয়ে তার যে কোরটা যেটা পড়ে রইল অ্যাজ হোয়াইট ডোয়ার্ফ, সেই হোয়াইট ডোয়ার্ফটা একটা জায়গায় আটকে গেল, সেটা আর সংকুচিত হতে পারলো না। কেন পারলো না, কেউ যদি প্রশ্ন করে, উত্তরটা খুব সহজ। কার্বনে যখন কনভার্ট হয়েছে, কার্বনটা কী দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। তাহলে পরমাণু যখন তৈরি হচ্ছে, পরমাণু কী দিয়ে তৈরি, আমরা জানি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। কেন্দ্র যেটা নিউক্লিয়াস বলি আমরা, সেখানে কি থাকে, নিউট্রন আর প্রোটন, আর তার চতুর্দিকে অরবিট করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তার মানে একটা পরমাণুর অধিকাংশ জায়গাটাই ফাঁকা, যেমন বলা যায় একটা মিনি সোলার সিস্টেম ওখানে কাজ করছে, এরকম একটা ব্যাপার। তো এরকম পরমাণুগুলো যখন থাকে, ইলেকট্রনগুলো আমরা জানি নেগেটিভলি চার্জড। তাহলে আমি যদি দুটো পরমাণুকে খুব জোরে গায়ের কাছে নিয়ে আসি, তাহলে সেটা কি নিজের কাছাকাছি আনতে দেবে, দেবে না। কেন দেবে না, এটা আমরা চুম্বকের ক্ষেত্রে দেখতে পাই। নর্থ পোলকে, এক্স্যাক্টলি দুটো নর্থ পোলকে যদি আমরা কাছাকাছি আনি বা সাউথ পোলকে, ও কিছুতেই আমাকে আনতে দেবে না, উল্টো দেবে, বিকর্ষণ করবে। তাহলে দুটো পরমাণু যদি নিজেদের কাছাকাছি আসে, তাহলে দুটো ইলেকট্রন কাছাকাছি আসবে, তাহলে দুটো নেগেটিভ নিজেদেরকে ছিটকে দেবে। ওই ছিটকে দেওয়ার জন্যই কার্বন থেকে আর ফার্দার কনভার্ট হতে পারে না, তার কারণ যথেষ্ট ভর নেই ওখানে। এই ভরটাই যখন এই পুরো করে একদম এসে হোয়াইট ডোয়ার্ফ হলো, এই ভরটা সূর্যের যা ভর, সেই ভরের থেকে যদি 1.44 টাইমস বেশি হয়, তাহলে ওটা আরও সংকুচিত হতে পারে। ওইটা একটা লিমিটিং ভ্যালু, যেটা একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর নামে, যিনি ভারতীয় বংশোদ্ভূত, সুব্রমণিয়ান চন্দ্রশেখর, যেটাকে চন্দ্রশেখর লিমিট বলি আমরা, 1.44 সোলার মাস। যদি ওই যেটা কোরটা তৈরি হলো, তার ভরটা যদি 1.44 গুণ বেশি হয়, তখন ওইটা ওখানে থেমে থাকতে পারে না, ওটা আরও সংকুচিত হবে। আরও সংকুচিত হয়ে কী হবে, তাহলে এবার পরমাণুগুলোর মধ্যে এবার কনভার্সন হবে, আরও চাপ বাড়বে, তাপ বাড়বে, তাপ বেড়ে এবার কার্বন থেকে আরও ফার্দার কনভার্সন হবে। কনভার্সন হয়ে অক্সিজেন, সিলিকন এইসব তৈরি হবে। তৈরি হয়ে এক সময় তো সিলিকনের পর তৈরি হবে আয়রন। আয়রনটা এমন একটা জিনিস যেটা হচ্ছে মোস্ট ইনার্ট একটা অবজেক্ট, ও আর ফার্দার কনভার্ট হয় না। এবং এই যে ধরুন হিলিয়াম, তারপরেতে কার্বন, তারপরেতে অক্সিজেন, তারপরেতে সিলিকন, তারপরেতে আয়রন, এগুলো যখন একে একে তৈরি হবে না, তখন এটা অদ্ভুতভাবে তৈরি হয় লেয়ার বাই লেয়ার। মানে যখন হিলিয়াম থেকে কার্বনে কনভার্ট হয়েছে, পুরো হিলিয়ামটা কনভার্ট হয় না, অর্থাৎ বাইরে একটা হিলিয়ামের লেয়ার থাকে, কার্বন হলো। কার্বনটা আবার যখন ওখানে অক্সিজেনে কনভার্ট হয়, পুরোটা অক্সিজেন হয় না, একটু কার্বন রয়ে গেল, তারপর আবার একটু অক্সিজেনের লেয়ার, একটু সিলিকনের লেয়ার, ভেতরে গিয়ে আয়রন। অর্থাৎ ঠিক একটা পেঁয়াজের খোসা যেরকম হয়, বলাই হয় অনিয়ন লেয়ার। তো যখন এইটা কনভার্ট হচ্ছে, এরকম একটা অনিয়ন লেয়ার তৈরি হয়, এবং যখন আয়রন হয়ে যায়, ওটা আর ফার্দার কনভার্ট হয় না। এইবার যখন আর কনভার্ট হচ্ছে না, তাহলে ভেতরে আর নিউক্লিয়ার ফিশন হচ্ছে না, এইবার গ্র্যাভিটি একদম চেপে ধরে। গ্র্যাভিটি ওটাকে আরও চেপে দিতে চেষ্টা করে, এবং যেই চেপে দিতে চেষ্টা করে, তখন ওর অভিকর্ষজ বলের প্রভাবে কি হয়, আশেপাশের যে গ্যাসগুলো ছিল সেগুলো ভেতরের দিকে প্রচণ্ড বেগে পড়তে থাকে, ওই কোরটার ওপর ফেটে যাওয়ার চান্সও থাকে। তো ওইটাই তো, এবার ফাটবে। এবার যখন ওই করে ওই গ্যাসটা পুরো নেমে আসছে, এবার গ্যাস নামলে আবার কি হবে, আবার টেম্পারেচার বাড়বে। যেই টেম্পারেচারটা বাড়ে, তখন একটা টেম্পারেচার এত বেশি হয়ে যায়, তখন একটা ব্লাস্ট করে। ওই যে ব্লাস্ট করে গেল, ওই ব্লাস্টটাকেই আমরা বলি সুপারনোভা। মানে ওই ব্লাস্ট করে গিয়ে কি হয়, ওর যেই আউটার শেলগুলো ছিল, তার মানে কার্বন, সিলিকন, অক্সিজেন, আয়রন, এই সবগুলো ছড়িয়ে পড়লো, এবং কেন্দ্রে যে জিনিসটা পড়ে রইল, সেইটা সংকুচিত হয়ে পরমাণুগুলোকেও জুড়ে দেয়
এত তার ভর বেড়ে গেছে। ওই যে 1.44টা ক্রস করলো, এই ভরটা যদি 1.44 থেকে 3 সোলার মাসের মধ্যে থাকে তাহলে পরমাণু দুটো জুড়ে যাবে, ওই পরমাণু আর আটকাতে পারবে না। পরমাণু জুড়ে গেলে কি হবে, ইলেকট্রনের সাথে প্রোটন মিশে যাবে, ইলেকট্রন আর প্রোটন মেশা মানে পজিটিভ আর নেগেটিভ মিশে যাওয়া, তাহলে নিউট্রাল হয়ে যাবে, তাহলে পুরো জিনিসটা তৈরি করবে কি নিউট্রন। তাহলে শুধু একটা বল তৈরি হবে যেটা নিউট্রনের তৈরি, এবং সেই নিউট্রনের তৈরি বলটা থেকে যে এনার্জিটা বেরিয়ে আসবে ওই এনার্জিটা বাইরের ওই গ্যাস যে লেয়ারগুলো ছিল ওগুলোকে ফাটিয়ে বের করে দেবে, ওটাই সুপারনোভা আর কি। ফাটিয়ে বের করে দিল এবং তৈরি হলো ভেতরে একটা নিউট্রনের বল, যেখানে অ্যাটম আর নেই, নিউট্রনে সব কনভার্ট হয়ে গেছে, সেটাকে বলা হয় নিউট্রন স্টার। যে হোয়াইট ডোয়ার্ফ যখন বলেছিলাম ডায়ামিটার কত বলেছিলাম পৃথিবীর সাইজে হবে, নিউট্রন স্টারের সাইজ হয় 10 থেকে 20 কিলোমিটার, এইটুকু সাইজের। এবং ভাবুন সূর্যের মতন ভর বা তার থেকে বেশি ভর, সেইটা একটা ওইটুকু জায়গার মধ্যে চেপে কেউ ভরে দিয়েছে, তার ঘনত্ব কতটা হবে। মানে মজা করে একটু বলা হয় বা প্রায় ইকুইভ্যালেন্ট, কেউ যদি 1 চামচ নিউট্রন স্টার তুলতে পারে, টেবিল স্পুন, কেউ 1 চামচ নিউট্রন স্টার যদি তোলে নেয়, তার ডেন্সিটি, তার ওজন হবে মাউন্ট এভারেস্টের থেকে বেশি। 1 চামচ নিউট্রন স্টার, এত বেশি তার ডেন্সিটি। তো ওই নিউট্রন স্টার যেটা তৈরি হলো আর বাইরে সুপারনোভা হয়ে ফেটে বেরিয়ে গেল, দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে ওই সুপারনোভা এক্সপ্লোশন, ওটা হচ্ছে মানে যেটা বললাম একটা গ্যালাক্সির ওয়ান অফ দ্য মোস্ট এনার্জেটিক ইভেন্ট, যেটা এত বেশি জোরে বিস্ফোরণ হয় মানে বিশ্বাস করবেন, মানে এটা ছবিও আছে, আমরা অবজার্ভও করেছি। অন্য কোনো গ্যালাক্সিতে সুপারনোভা হয়েছে সেইটা স্পষ্ট দেখা যায় একটা লাইটের ডট হিসেবে, গ্যালাক্সির ব্রাইটনেসকে আউটশাইন করে দেয় ও, এত ব্রাইট একটা ইভেন্ট। এবং দুটো ঘটনা ঘটে, একটা তো হচ্ছে অসাধারণ সুন্দর একটা দৃশ্য সেটা, এবং তার মাঝখানে যে ডট, ওই যে নিউট্রন স্টারটা, ওই নিউট্রন স্টারটা প্রচণ্ড বেগে ঘোরে। কেউ বলতে পারে কত বেগে ঘোরে? এমন জিনিস আছে যেটা সেকেন্ডে 31 বার ঘোরে, সেকেন্ডে 31 বার ঘোরে, কতটা হাই এনার্জেটিক। এবং কেউ যদি বলে সেকেন্ডে 31 বার, তাও মেনে নিচ্ছি। এমন জিনিস আছে যেটা সেকেন্ডে 1300 বেশি বার পাক খায়, মিলি সেকেন্ড বলা হয় সেগুলোকে, পালসার বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা ডিটেক্ট করা গেছে, পৃথিবী থেকে ডিটেক্ট করা গেছে। অর্থাৎ এরকম অবজেক্টের এক্সিস্টেন্স আছে, সাইফাই জিনিস নয় আর কি। এবং সেই নিউট্রনের যে বলটা তৈরি হলো হয়ে আটকে গেল, আর ওটা সংকোচন হবে না। কেন হবে না? আবার একই কথা, নিউট্রন, তাহলে দুটো নিউট্রন নিজেদেরকে আর মিশতে দেবে না, ওটা একটা রিপিলিং ফোর্স থাকবে, যার জন্য ওটা একটা নিউট্রনের বল হয়ে থেকে যাবে। ওই যে বলেছিলাম না ম্যাগনেটার, যেটা ওই ওয়াও সিগন্যাল থেকে, এই যে বল অফ নিউট্রন স্টার, এটা যখন ঘোরে খুব স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এই হিউজ ম্যাগনেটিক ফিল্ড যদি জেনারেট হয় তখন সেটাকে বলে একটা ম্যাগনেটার। ওই ম্যাগনেট স্টার এই দুটোকে জুড়ে দিলে হয় ম্যাগনেটার। ফলে ওই জন্য এগুলো একটা হিউজ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। এই জন্য এখন পৃথিবীতে ম্যাগনেটটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। পৃথিবীর ম্যাগনেট তো অন্য একটা খুবই জরুরি। ম্যাগনেটটা কিছু হবেই না, তোর গাড়ি হবে চলবে না, একদম অটো চলবে না, কোনো কিছু চলবে না। এবং ইউনিভার্সের স্ট্রংগেস্ট ম্যাগনেট হচ্ছে এইগুলো, যেগুলো ম্যাগনেটারে কনভার্ট হয় আর কি। এবার ধরুন যদি ভরটা আমি বললাম 1.44 থেকে 3 সোলার মাসের মধ্যে থাকলে নিউট্রন স্টার হয়ে গেল, মিটে গেল। কেউ যদি বলে তার থেকে বেশি হতে পারে না, পারে। এমন তারা আছে যার ভর সূর্যের থেকে প্রায় 10 গুণ 20 গুণ বেশি। তাহলে সেই তারাগুলোর ক্ষেত্রে কি হবে? সেই তারাগুলো নিউট্রন স্টারে আটকাবে না, আরও কোল্যাপস করবে। তখন নিউট্রনও মানে আর নিজেদেরকে আটকে রাখতে পারবে না, কোল্যাপস করে গিয়ে, মানে যদি 3 সোলার মাসের বেশি হয়ে যায়, নিউট্রন স্টারটা ফার্দার কোল্যাপস করে সবচেয়ে মিস্টিরিয়াস অবজেক্ট তৈরি হয় আমাদের কাছে জানা, দ্যাট ইজ ব্ল্যাক হোল। যে জিনিসটা এমন একটা বস্তু যেখান থেকে লাইট পর্যন্ত এসকেপ করতে পারে না। সেই জিনিসটার এবার কেউ যদি বলে সেটা কি, তার মধ্যে কি হয়, আমরা জানি না। কারণ একটা ব্ল্যাক হোল হচ্ছে টেকনিক্যালি এমন একটা বডি উইথ ইনফাইনাইট ডেন্সিটি অ্যান্ড ইটস আ পয়েন্ট। যদি একটা পয়েন্ট হয় তাহলে সেই পয়েন্টের মধ্যে কি আছে নোবডি নোজ, বিকজ একটা পয়েন্ট আমাদের ম্যাথামেটিক্সের ভাষায় পয়েন্ট বলা হয়, পয়েন্টের কোনো ডাইমেনশন হয় না, তাহলে পয়েন্টের ভেতরের কথা আমি কী করে বলবো? আর সেটা এত ডেন্সিটি, ইনফিনিট ডেন্সিটি, তাহলে সেখান থেকে লাইট এসকেপ করতে পারবে না। মানে অ্যাজ ইফ আইনস্টাইন যেভাবে জিনিসটাকে বলেছিলেন, আইনস্টাইন তো স্পেস টাইমের কথা বলেছিলেন, একটা ফ্যাব্রিকের মতন জিনিস, তাহলে বলে দেওয়া যায় অ্যাজ ইফ ওই ফ্যাব্রিকের মধ্যে একটা ফুটো, এবং যে ফুটোর থেকে লাইটও বেরোতে পারে না, সেই জন্যই কথাটা এসছে ব্ল্যাক হোল। যেখান থেকে লাইট আসতে পারে না, দ্যাট ইজ ব্ল্যাক, এবং ইটস আ হোল ইন দ্য ফ্যাব্রিক অফ স্পেস টাইম, সো ইটস আ ব্ল্যাক হোল। সেই জন্য ওটাকে ব্ল্যাক হোল বলা হয়। এটা কোনো ওরকম ফুটোও নয়, গর্তও নয়, এটা আমাদের থিওরিটিক্যাল জিনিস যেভাবে প্রেডিক্ট করে, এটা ইটস আ পাংচার ইন আ স্পেস টাইম, সো দ্যাট ইজ আ ব্ল্যাক হোল। সেটাও সবচেয়ে অদ্ভুত জিনিস, মানে এখনও অবধি ওইখানে কীভাবে কাজ করে, ফিজিক্স কীভাবে কাজ করে, ম্যাথামেটিক্স কীভাবে কাজ করে, কী হয় ওর ভেতরে, প্রচুর থিওরি আছে, প্রচুর জিনিস প্রেডিক্ট করা যায়, বাট অ্যাকচুয়ালি কী হয় নোবডি নোজ।
তার কারণ হচ্ছে ওর ভেতরে কী হচ্ছে আমরা কোনোদিন জানতে পারবো না, তার কারণ একটা লিমিট আছে, তার মধ্যে পর আমরা কিছু জানতে পারি না, মানে তারপর কী হবে কেউ জানতে তো অবশ্যই পারবো দীপঙ্করদা। এক্সপেক্ট করা যায়। এখন সে তার জন্য প্রপার মেকানিজমও আমাদের কাছে নেই, প্রপার কি বলবো টুল বা ক্যালকুলেশন মেকানিজম, প্রপার ম্যাথামেটিক্স, ফিজিক্সের ল, সেগুলোও হয়তো আমাদের কাছে নেই, আসবে, এক্সপেক্ট আসবে, এটাই বলছি। অ্যাজ ডেভেলপ করছি আমরা থিওরিতে। দীপঙ্করদার পরবর্তী মানে পদক্ষেপ কি, মানে ভবিষ্যতে মানে কি হতে চান? আমার একটা জিনিস মানে এটা নিয়ে থাকতে চান নাকি কিছু রিসার্চ মধ্যে যুক্ত থাকতে? না, আমার রিসার্চের দিকে তো আমার নিজস্ব অঙ্কের দিক আছে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু মানে আকাশের দিক থেকে হ্যাঁ আমার কিছু জিনিস আছে যেটা খুব পার্টিকুলার, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আর কি। যেরকম আকাশ দেখা তো প্রাইমারি একটা অবজেক্ট, কিন্তু আমার যেমন ইন পার্টিকুলার ভীষণ ইন্টারেস্ট হচ্ছে এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে ক্যালেন্ডার কিভাবে তৈরি হয়েছে, মানুষ ক্যালেন্ডারকে ইভলভ করেছে কিভাবে, আমরা এই যে এত রকম ক্যালেন্ডার দেখি, সেই ক্যালেন্ডারগুলো নিয়ে কিভাবে কাজ করা হয়, এই যে ডিফারেন্ট ক্যালেন্ডারে আমরা দেখি বিভিন্ন রকম ডেট পড়ে, বিভিন্ন সভ্যতার বিভিন্ন রকম ক্যালেন্ডার। এই যে 2012 ব্যাপারটা বললেন না, 2012 ওই সময় যে হইচইটা হয়েছিল, ওই হইচইটা হয়েছিল একটা পার্টিকুলার ক্যালেন্ডারের জন্য, মায়ান ক্যালেন্ডারের জন্য। কেউ একটা লিখে গিয়েছিল মায়ান, হ্যাঁ অ্যাকচুয়ালি মায়ান ক্যালেন্ডারটা একটা সাইকেলে চলে, একটা নির্দিষ্ট সাইকেল অন্তর ওদের ক্যালেন্ডার শেষ হয়ে যায়, আবার নতুন করে শুরু হয়। 2012 ওরকম একটা সাল ছিল যে সময়টায় ওদের একটা ক্যালেন্ডার শেষ হচ্ছিল, ফলে ওইটাকেই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ওই নিয়ে গল্পগুলো ছড়িয়েছিল আর কি। ফলে ওই ক্যালেন্ডারিক সিস্টেমটা আমার ভীষণ ইন্টারেস্টের একটা জায়গা, এবং সেটা নিয়ে আমার কাজ করার ভীষণ ইচ্ছা আছে। পড়াশোনা করছি এখনও, সেইভাবে রিসার্চের কাজ কিছু করে উঠতে পারিনি, দেখা যাক, যদি কোনো দিন পারি করবো অবশ্যই। এখন সেটা ডিপেন্ড করছে কীরকম কী সময় সুযোগ পাওয়া যাবে সেইটার উপর। আমার ডাকবো, তো সে তখন দেখা যাবে। আসতে হবে এবং আবার সব কিছু আমরা জানবো যে কী কী রিসার্চ চলছে। আর সত্যি একটা পডকাস্টে কিন্তু মানে আকাশ সম্পর্কে জানা খুবই অসম্ভব। এটা মানে মিনিমাম 4-5টা পডকাস্ট হলে তবে আকাশ সম্পর্কে আমরা জানতে পারবো। হ্যাঁ, মানে আকাশটাও যেমন আমাদের কাছে অসীম, মানে অসীম বলতে অসীম, মানে আলটিমেটলি আমরা মানে সায়েন্সের ক্ষেত্রেই বলি নাথিং ইজ ইনফাইনাইট, ফলে তারও একটা বাউন্ডারি থাকা উচিত। বাট অ্যাটলিস্ট আমরা যেটুকু দেখতে পেয়েছি দ্যাট ইজ দ্য বাউন্ডারি টিল নাও। এভার এক্সটেন্ডিং, বাড়ছে, ক্রমশ বাড়বে, যত অ্যাডভান্সমেন্ট হবে তত আমরা আরও বেশি জিনিস দেখতে পাবো, আমরা জানতে পারবো, এই চলতে থাকবে। এই আশায় থাকলাম যে আরও অনেক কিছু জানতে পারবো, কারণ আকাশকে একদিনে জানা সম্ভব না। অনেক কিছু অজানা তথ্য, অনেক কিছু ইনফরমেশন আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আবার দীপঙ্করদাকে আমরা অবশ্যই আবার নিয়ে আসবো। দীপঙ্করদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।